ই কমার্স একটা ছোট্ট একটা পার্ট আমরা পড়েছি, যেটার মেইন পার্ট কি ছিল বলেন? মেইন পার্ট কি ছিল মনে আছে? ই বিজনেস পড়ছিলাম না আমরা? ই বিজনেস মনে পড়ে আপনাদের যে আমরা ই বিজনেস পড়েছিলাম? ই বিজনেস সিস্টেম, ই বিজনেস সিস্টেমের একটা ছোট্ট পার্ট, টাইনি পার্ট ই কমার্স। ই কমার্স একটা সেকশন। ই কমার্স হচ্ছে buying and selling goods or products and service over the internet, that is by using internet technology. এই যে ই কমার্স পড়লাম আমরা, ই কমার্সের পাশাপাশি যেহেতু মেইন টপিকস হচ্ছে ই বিজনেস সিস্টেম, তাহলে ই বিজনেস সিস্টেম, ই বিজনেস সিস্টেমটা বড় না ই কমার্সটা বড়? এনিওয়ান ক্যান ইউ আনসার? ই কমার্স বড় না ই বিজনেস সিস্টেম বড়? স্যার ই বিজনেস সিস্টেম বড়। কেন ই বিজনেসটা বড়? ই বিজনেস সিস্টেমটা কেন বড়? বিকজ ই কমার্স ইজ এ টাইনি পার্ট অফ ই বিজনেস সিস্টেম। সিস্টেম হইতে গেলে কি হইতে হবে? কন্ডিশন কি? এনিওয়ান ক্যান আনসার? সিস্টেম হইতে গেলে কি কন্ডিশন ফুলফিল করতে হবে? মনে আছে? ইনফরমেশন টেকনোলজিতে যদি আমরা কোনো কিছুকে সিস্টেম বলতে চাই, definitely there must have some components, that is more than one component, একের অধিক কম্পোনেন্ট থাকতে হবে যদি ইনফরমেশন টেকনোলজিতে আমরা কোনো জিনিসকে সিস্টেম বলতে চাই। সিস্টেম হচ্ছে ইজ এ বিগ সিস্টেম, বলতে সিস্টেমের মধ্যে ম্যানেজমেন্ট থাকবে, সিস্টেমের মধ্যে কন্ট্রোল থাকবে, সিস্টেমের মধ্যে ফিডব্যাক থাকবে, সিস্টেমের মধ্যে মনিটরিং থাকবে, সিস্টেমের মধ্যে স্টোরেজ থাকবে, সিস্টেমের মধ্যে ম্যানিপুলেশন থাকবে, সিস্টেমের মধ্যে এডিশন ডিলিশন সবই থাকবে। সেই রকম যে ইনফরমেশন টেকনোলজিতে কোনো কিছুকে যদি আমরা সিস্টেম বলি, তাহলে তার মোর দেন ওয়ান, একের অধিক কম্পোনেন্ট থাকতে হবে। যেহেতু এটা আমরা সিস্টেম বলতেছি, সেহেতু ইনফরমেশন ই বিজনেস সিস্টেমের একটা কম্পোনেন্ট বা একটা পার্ট হচ্ছে ই কমার্স। দ্যাটস ওয়াই ই কমার্স ইজ স্মলার দেন ইবিএস। ইবিএস, ইবিএস বা ই বিজনেস সিস্টেম। আবার যদি ওরাকলের ভাষায় বলি, ইবিএস মানে এন্টারপ্রাইজ বিজনেস সুইট, সুইট মানেও বান্স। এই দিক থেকে মিল আছে। আসুন, ই বিজনেস ইজ নট দ্য সেম, ই বিজনেস ইজ নট দ্য সেম অ্যাজ ই কমার্স। মানে ই বিজনেস আর ই কমার্স সেম না, রাদার ই বিজনেস ইনকর্পোরেটস ই কমার্স itself, rather e-business incorporates, নিজেই এটাকে উদ্ভাবন করে ই কমার্স itself along with other functions। অর্থাৎ ই বিজনেস আর ই কমার্স এক জিনিস না, বরঞ্চ ই বিজনেস সিস্টেমই ই কমার্সকে তৈরি করে বা ই কমার্সকে ধারণ করে অন্যান্য ফাংশনাল এরিয়ার সাথে। ই বিজনেস সিগনিফাইজ দ্য ইউজ, আপনাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি একটু স্যার। আওয়াজ দিন, আমি প্রশ্ন করলে আওয়াজ দিন, কারণ ইন্টারনেটের যে অবস্থা, আপনাদের কপাল ভালো যে 12টার পরে আমার বাসায় কানেক্টিভিটি আসছে, আমার এই এলাকায় কানেক্টিভিটি ছিল না সকাল থেকে। ওকে, e-business signifies the use of the internet and other forms of electronic communication। দেখেন মজার জিনিস এখানে কি বলতেছে, e-business signifies, ই-বিজনেসটা মূলত ফোকাস করে, সিগনিফাইস, এটা সিগনিফিকান্ট মানে গুরুত্ব, সিগনিফিকান্ট মানে গুরুত্বপূর্ণ, সিগনিফাইস এটা গুরুত্ব বহন করে দ্য ইউজ অফ ইন্টারনেট। অর্থাৎ ই বিজনেস যেটা শব্দটা বলছি, এই শব্দটা যখনই আমরা পড়বো, যখনই আমরা স্মরণ করব, যখনই আমরা চোখের সামনে নিয়ে বলবো, তখনই এটা একটা জিনিস লক্ষ্য করবে। কি লক্ষ্য করবে? এনিওয়ান ক্যান আনসার? কি লক্ষ্য করবে? কি দিক নির্দেশনা দিবে বলেন তো? এই যে এই লাইনটায় কি সারমর্মটা আপনারা আমাকে ব্যাখ্যা করেন একটু।
বলেন তো এই শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? যে কোনো একজন একটু, আমরা একটু এটা নিয়ে অ্যানালাইসিস করি যে আসলে কি বলতে চাচ্ছে। ই-বিজনেস সিগনিফাইজ দ্য ইউজ অফ ইন্টারনেট। দেখেন, যেখানেই আমরা ই-বিজনেস বলবো সেখানেই আমাদেরকে খেয়াল রাখতে হবে, ও ই-বিজনেস তার মানে এখানে ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে কথা হচ্ছে। ইন্টারনেট থাকতেই হবে, কানেক্টিভিটি থাকতেই হবে। কমিউনিকেশন, সোজা মোদ্দা কথা, ইট সিগনিফাইজ কমিউনিকেশন বাই ইউজিং ইন্টারনেট। দেখেন মিলে, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, ই তাহলে আমি বিজনেস যদি যেখানে প্রশ্ন থাকবে করি, সেখানে অবশ্যই ইন্টারনেট থাকবে এবং ইলেকট্রনিক কমিউনিকেশন থাকতে হবে। কমিউনিকেশন থাকবে। আমরা যখনই, যেমন আপনি আপনি একটা অর্গানাইজেশনে অডিট করতে গেলেন, ঠিক আছে, আপনি তো এখনো স্টুডেন্ট না? জি স্যার। আপনারা সবাই এখনো স্টুডেন্ট এবং কেবল আপনারা মানে কোর্স কমপ্লিশন এখনো কারোই হয় নাই সোফার, আই নো বা আই আন্ডারস্ট্যান্ড। তো আপনারা একটা ক্লায়েন্ট অফিসে গেলেন, যাই দেখলেন ওখানে দে আর ইউজিং সফটওয়্যার, they are managing their all the transactions, all the activities, business activities, not other activities, business activities, they are using software। তারা ইলেকট্রনিক্যালি বা অটোমেশনের মাধ্যমে বা অ্যাপ্লিকেশন ইউজ করে বা সফটওয়্যার ইউজ করে তাদের অ্যাকাউন্টস মেইনটেইন করে, তাদের সেলস গুলোকে তারা ক্যাপচার করে, তাদের পারচেজ গুলোকে তারা অটোমেশনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে, ইআরপির মাধ্যমে তারা করে। তাদের যে এইচআর, এইচসিএম অ্যাক্টিভিটিস গুলো আছে এটাও তারা সফটওয়্যারের মাধ্যমে। তো এরকম একটা পরিবেশে when you will go over there to do the, to perform the audit activities, do the audit বলবো না, to perform the audit activities, তো ওই এনভায়রনমেন্টে তো আপনার তো একটা ন্যূনতম নলেজ থাকতে হবে, আপনার তো একটা একটা মানে আপনাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যে ইয়েস ডেফিনেটলি ইউ হ্যাভ এনাফ নলেজ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার সিস্টেম। তো সেই ক্ষেত্রে যখনই আপনি যে দেখবেন যে ই বিজনেস মানে হচ্ছে অনেকগুলো সিস্টেম মিলায়, সিআরএম আছে, ইআরএম আছে, পিআরএম আছে, জেনারেল অ্যাকাউন্টিং আছে, সবগুলো মিলেই কিন্তু ই বিজনেস বা ইবিএস আমরা যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে ও আচ্ছা এখানে তো ইন্টারনেট কানেক্টিভিটি, অনলাইন অ্যাক্টিভিটিস, কমিউনিকেশন, এই জিনিসগুলা চোখের সামনে আপনাদেরকে আনতে হবে। ওকে, e-business signifies the use of internet and other forms of electronic communication and information technologies to support e-commerce, enterprise communications and collaborations। দেখেন, সে বলছে ই বিজনেসের ওই ইলেকট্রনিক কমিউনিকেশন এবং ইন্টারনেটের মাধ্যমে এবং ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে সে কি করবে, সেই কমার্সকে সাপোর্ট করবে, কারণ ওর ব্যাকবন্ডে আপনার কানেক্টিভিটি লাগবে। এন্টারপ্রাইজ কমিউনিকেশন, আপনার এন্টারপ্রাইজ কমিউনিকেশন লাগবে, যেমন আপনার সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করা, আপনার বায়ারের সাথে কমিউনিকেট করা, আপনার এমপ্লয়ির সাথে কমিউনিকেট করা, হ্যাঁ, এই যে কমিউনিকেশন। দেন কোলাবোরেশন, এবং আপনার এমপ্লয়ীদের মধ্যে সবার মধ্যে একটা কোলাবোরেশন, মানে সুসম্পর্ক, সবাই সবার প্রতি সহায়ক, সবাই সবার প্রতি হেল্পফুল হবে এবং নলেজ শেয়ারিং হবে। এন্ড ওয়েব ইনেবল বিজনেস প্রসেস, যেখানে ওয়েব ইনেবল মানে ই কমার্স থাকে বা ওয়েবসাইট থাকে বা অনলাইন শপিং টপিং থাকে বা আপনার ওয়েব পোর্টাল থাকে, তারপরে সাপ্লাই চেইনের জন্য পোর্টাল থাকে, আপনার কাস্টমারের জন্য পোর্টাল থাকে, ওয়েব ডিজাইন করা থাকে, ওয়েব পেজ থাকে, সেইগুলোকে তারা সাপোর্ট দেবে বোথ উইদিন এ নেটওয়ার্কড এন্টারপ্রাইজ এন্ড উইথ ইটস কাস্টমার্স এন্ড বিজনেস পার্টনার্স। ওই যে ওয়েব ইনেবল যে কথাটা আমি বললাম সব এখানে বলে দিয়েছি। এই যে আমরা ই বিজনেস বা ই বিজনেস সিস্টেমের যে জিনিসগুলা আমরা তখন পড়লাম, যে আমাকে ই বিজনেস চোখের সামনে আসলে আমাকে চিন্তা করতে হবে মোদ্দা কথায় কমিউনিকেশন, ও আচ্ছা এখানে একটা কমিউনিকেশন হবে, ইন্টারনেট থাকতে হবে, এইটা আবার তার সারাউন্ডিং, মানে তার যে অন্যান্য অ্যান্সেলারি যে অ্যাক্টিভিটিস বা ইয়েগুলো থাকবে, ফাংশনাল এরিয়া থাকবে লাইক ই কমার্স, তাকে সে সাপোর্ট করবে, তারপরে কমিউনিকেশন এনহ্যান্স করবে, সবকিছু মিলে। এখন যেহেতু আমরা উই আর ইউজিং ইআরপি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য বিজনেস? আমি ইআরপির কথা বলছি না, বিজনেসের অবজেক্টিভ কি? বিং এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট or being a CEO of the organization or CFO of the organization or business advisor, financial or business financial advisor,
what is the objective of your organization বা of your role? Maximize the value of the business. Yes, Mr. Anis, you are absolutely correct. Maximize the value of the business. আরেকটা আছে, what is the objective of internal control? যদি আমি বলি internal control আমরা যে establish করি, what is the objective? To ensure sustainability. No, not like that. Sustainable তো হইতেই হবে, গ্লোবাল পার্সপেক্টিভ সাস্টেইনেবল হইতেই হবে, কারণ গোয়িং কনসার্ন কনসেপ্ট অনুযায়ী সাস্টেইনেবল হইতে হবে, ফরজিবল ফিচার যাইতে হবে। ইন্টারনাল অডিট কন্ট্রোল আর ইন্টারনাল অডিট পার্সপেক্টিভে যে চিন্তা করি, দুটো জিনিস আছে। একটা হচ্ছে রিসোর্স, efficient use of resource. না, ওইটাও না। ম্যাক্সিমাইজেশন অফ দ্য প্রফিট অফ দ্য অর্গানাইজেশন, দ্যাট ইজ ম্যাক্সিমাইজেশন অফ দ্য ওয়েলথ অফ দ্য ওনার্স। আর একটা হচ্ছে সেফগার্ড দ্য অ্যাসেটস and detection of fraud and error. এইটা আমরা করব, যে ওখানে ডিটেকশন অফ ফ্রড এন্ড এরর করতে হবে, যাতে কোনো এরর বা ফ্রড টেক্স প্লেস না হয়, ইন্টারনাল কন্ট্রোলের কারণে ইন্টারনাল কন্ট্রোলটা স্ট্রং করতে। আর অবজেক্টিভ হচ্ছে ম্যাক্সিমাইজেশন অফ দ্য ওয়েলথ অফ দ্য অর্গানাইজেশন, দ্যাট ইজ ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট এন্ড ওয়েলথ অফ দ্য অর্গানাইজেশন, মানে ওনারদের। তাহলে ম্যাক্সিমাইজেশন অফ ওয়েলথ এন্ড প্রফিটেবিলিটি যদি হয়, তাহলে আমরা তো এই কিভাবে ম্যাক্সিমাইজ করব প্রফিটেবিলিটি? আমি যদি একেবারে মানে ইন জেনারেল বলি, যে আমাকে কস্ট কন্ট্রোল করতে হবে, আমাকে এফিসিয়েন্সি বাড়াইতে হবে, আমাকে এফিশিয়েন্ট ওয়েতে বিজনেস করতে হবে, লাইক দিস। ওকে, তাহলে তো আমার কি হবে? ম্যাক্সিমাইজ অফ প্রফিটেবিলিটি বা ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট হবে না। যদি আমি কস্ট কার্টেল করতে পারি, যদি আমি এফিসিয়েন্সি বাড়াইতে পারি। থিংক অ্যাবাউট এ গার্মেন্টস এর মেইন হাতিয়ার কিন্তু হচ্ছে ওয়ার্কার এফিসিয়েন্সি। যত বাড়াবেন প্রোডাকশন তত বাড়বে, প্রোডাকশন যত বাড়বে তত আপনি শিপমেন্ট করতে পারবেন। এম আই রাইট? কেউ গার্মেন্টস অডিট করেছেন? আনিস সাহেব যে বলছিলেন, কেউ গার্মেন্টস অডিট করেছেন? কয়জন ক্লাসে আগে দেখি? 18 জন মাত্র, মনে হয় না। করব। আচ্ছা, গার্মেন্টস এর এটা হচ্ছে মূল মন্ত্র, যে এফিসিয়েন্সি আপনাকে বাড়াইতে হবে। আমি ওদিকে যাচ্ছি না। তো আমরা যদি থিঙ্ক করি যে হ্যাঁ, আমরা ম্যানুয়াল ইন্টারভেনশন বাদ দেব, আমরা সফটওয়্যার ইউজ করব। সফটওয়্যার ইউজ করব কেন? প্রথম ক্লাসে জিজ্ঞেস করেছিলাম, মনে আছে? গল্পটা কেন করছি এটার অবশ্যই সানে নজর আছে, ব্যাখ্যা আছে। আমি প্রথম ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা ইনফরমেশন টেকনোলজি কেন পড়বো। আমার মনে আছে আপনারা কেউ কেউ বলেছিলেন যে আমার ইনফরমেশন গুলো ক্যাপচার করতে হবে, আমি অতি অল্প সময়ের মধ্যে টাইম সেভ করতে পারবো। তারপরে আমি যোগ করেছিলাম যে সিকিউরিটি দিতে পারবো, ডাটার সিকিউরিটি। মনে পড়ে এই কথাগুলো? শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে আমরা সফটওয়্যার ব্যবহার করব আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য না। আমি ম্যানুয়ালি যদি ওই যে লেজার বুক বা জার্নাল বুকে যদি আমি ম্যানুয়ালি যদি পোস্টিং করতে থাকি, তাহলে সারাদিনে না হয় আমি 100টা জার্নাল পাস করব। কিন্তু সফটওয়্যার ব্যবহার করলে আমি তো 100 থেকে 120, 30, 150, 200 পর্যন্ত জার্নাল এন্ট্রি করতে পারবো, তাই না? তাহলে কি আমার এফিসিয়েন্সি বাড়বে না? বাড়বে? জি স্যার, বাড়বে। পারবে। তাহলে আমি কি শুধু অ্যাকাউন্টসই সফটওয়্যার ব্যবহার করব, না সাপ্লাই চেইনও সফটওয়্যার ব্যবহার করব? আমি সাপ্লাই চেইনেও করব, মার্কেটিং এ করব না? জি স্যার। মার্কেটিং এও করব। এইচআর এ করব না সফটওয়্যার ব্যবহার? করব স্যার। আচ্ছা, সফটওয়্যার ব্যবহার করব। তার মানে আমরা যখন ইআরপি ব্যবহার করব, তখন আমার এফিসিয়েন্সি বাড়বে। আমি ব্যাখ্যাটা এখন দিচ্ছি, আগে এই লাইনটা পড়ে নিই। এই যে এখানে একটা শব্দ আসছে, ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। এটা মিনিং এখন আপনারা, আমি জানি না আপনারা যদি কেউ অ্যাডভান্স পড়ে থাকেন বলতে পারবেন, কিন্তু না পড়লে বলতে পারবেন না।
আচ্ছা, আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনস এ স্ট্র্যাটেজিক ওয়ে টু ইউজ আইটি মানে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড শেয়ার ইনফরমেশন ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি। যেটা একটু আগে আপনারা বলতেছিলেন যে এফিসিয়েন্সি, আমিও বলছিলাম এফিসিয়েন্সি বাড়াবো। তার মানে হচ্ছে এই যে ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, এটা একটা স্ট্র্যাটেজিক সুনির্দিষ্ট একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে ইনফরমেশন টেকনোলজি বা আমার যে সফটওয়্যার আমি ইনস্টল করেছি, ইআরপি আমি নিয়েছি, সেটা আমি এমন ভাবে ব্যবহার করব এবং ইনফরমেশনটা আমি শেয়ার করব যাতে করে ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি এবং এফিসিয়েন্সি বৃদ্ধি পায় অ্যান্ড ইফেক্টিভনেস অফ দ্য বিজনেস প্রসেস। এবং যে প্রসেসের এই ইনফরমেশন টেকনোলজির যে পার্টটা আমি ব্যবহার করব, সেইটা দিয়ে আমি আমার এফিসিয়েন্সি বাড়াবো এবং ইফেক্টিভনেস কার্যকারিতা সাস্টেইনাবিলিটি, ঠিক আছে, যেটাকে আমার প্রসেসের মধ্যে প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং করে আমার প্রোডাকশন ক্যাপাসিটি এনহ্যান্স করবে। এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন? থিওরিটা হচ্ছে যে এটা একটা স্ট্র্যাটেজিক ওয়ে অফ ইউজিং ইনফরমেশন টেকনোলজি। তাহলে ক্রস ফাংশনাল মানেটা কি? আচ্ছা, এবার আসেন আপনারা আমাকে আমি আউট অফ বক্স চলে যাব, আপনারা আমাকে আনসার দিবেন বা আপনারা রিয়ালাইজ করবেন বা আপনারা থিঙ্ক করবেন যে আমি একটা জার্নাল এন্ট্রি পাস করলাম যে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। এই যে এটা কি ঠিক বলছি আমি? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট 5,000 টাকা। ইজ ইট কারেক্ট অর রং? Yes, sir, correct. কারেক্ট। ওকে, এই যে জার্নাল এন্ট্রি আমরা করলাম, আপনার বুকস অফ অ্যাকাউন্টসে এটার ইনহেয়ারেন্ট ইফেক্টটা কোথায় কোথায় হয়েছে বলতে পারবেন? ইনহেয়ারেন্ট ইফেক্ট মানে যে অন্তর্নিহিত ইফেক্ট, কোথায় কোথায় হইল? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করছি, তাই না? উত্তর দিতে হইব ভাই, এটা কিন্তু জি খুব গুরুত্বপূর্ণ বিষয়, পরে পরীক্ষা হলে ভুলে যাবেন। জি স্যার। আচ্ছা, এই শহীদুল বলেন যে এই যে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করলাম, তার মানে কি আমি কোনো কিছু কিনছি না? জি স্যার। তাহলে এইটার সাথে আমার বৃদ্ধি পাইলো কি? ইনভেন্টরি বাড়ছে। ইনভেন্টরির জন্য আলাদা সফটওয়্যার আছে না? আছে স্যার। ইআরপি যেহেতু করছি, তাহলে ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য একটা সেপারেট সফটওয়্যার আছে। আচ্ছা, ইনভেন্টরি বৃদ্ধি পাইছে না? তাহলে দেখেন এখানে স্যার। ইনহেরেন্ট ইফেক্টটা কোথায় গেল? পারচেজ ডেবিট হইছে, ইন্টারনালি কিন্তু আমার ইনভেন্টরি বাড়ছে, রাইট? জি স্যার। আচ্ছা, এবার আসেন ক্যাশ অর ব্যাংক। ক্যাশ অর ব্যাংক কি হইছে? ক্রেডিট হইছে না? জি স্যার, হ্রাস পাইছে। তাহলে ক্যাশ অর ব্যাংকের সাথে এটা তো আমি জার্নাল করছি, কিন্তু আমার ইন্টারনাল ইফেক্ট কোথায় গেছে? ক্যাশ ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার আছে না, ওরাকলের কথা যদি চিন্তা করি, আমার ইনফ্লো হিট হইছে না? ইনফ্লো আউটফ্লো হিট হইছে না? জি স্যার। আচ্ছা, আসেন এবার আসেন সেলস ডেবিট, ঠিক কইছি নাকি? না স্যার, সেলস ক্রেডিট হয়। ও, সেলস ক্রেডিট হয়। আচ্ছা, ঠিক আছে, এই যে আমি আপনার কাছে শিখলাম যে সেলস ক্রেডিট। তাহলে সেলস ক্রেডিট করলাম, ঠিক আছে, আমি বাকিতে সেল করছি, তাহলে কি হবে? জার্নাল কি হবে? সেলস ক্রেডিট আপনি কইলেন, রিসিভেবল ডেবিট। রিসিভেবল ডেবিট। আচ্ছা, এই যে সেলস ক্রেডিট হওয়ার সাথে সাথে আর কোথায় কোথায় ইফেক্ট গেছে? এটা স্যার ইনভেন্টরি। ইনভেন্টরিতে ইফেক্ট হইছে। জি স্যার। রিসিভেবল হওয়ার সাথে সাথে কোথায় কোথায় ইফেক্ট হইলো? রিসিভেবল এআর, আমি যদি ওরাকল চিন্তা করি, অ্যাকাউন্টস রিসিভেবল মডিউল আলাদা, অ্যাকাউন্টস রিসিভেবল মডিউলের সাথে রিলেটেড আমার ক্যাশ ম্যানেজমেন্ট। ক্যাশ ম্যানেজমেন্ট মানে হইতেছে ক্যাশ অর ব্যাংক। যখন রিসিভেবল রিয়েলাইজড হবে তখন ক্যাশ অর ব্যাংক আসবে। আমার রিসিভেবল রিয়েলাইজ হওয়ার যদি না হয়, তাহলে অন্য আরেক দিকে যাবে, কুরিন টুরিন আছে, হ্যাঁ, প্রভিশন করতে হবে, অনেকগুলো ফ্যাক্টর আছে। এখন দেখেন আমি যদি খুব সিম্পল চিন্তা করি যে আমি সেলস অর পারচেস করব, পারচেস করতে গেলে দেখেন এখানে আমার সাপ্লাই চেইন মডিউল আছে, ইনভেন্টরি মডিউল আছে, পারচেজ অ্যাকাউন্ট আছে, জিএল জেনারেল অ্যাকাউন্ট আছে। তাহলে এখানে কয়টা ফাংশনাল এরিয়া আসছে পারচেজে? শহীদুল আপনিই বলেন, সবাই শুনুক,
এই যে পারচেজের সাথে আপনি একটু আগে বললেন যে আমরা যদি বেস্ট প্র্যাকটিস করি প্রকিউরমেন্ট ইজ রিলেটেড টু সাপ্লাই চেইন। এসসিএম একটা সফটওয়্যার, এসসিএম কিন্তু সফটওয়্যার, দেখেন এখানে এসসিএম আছে। দেন আপনি জিএল মানে জেনারেল লেজারে এটার ইফেক্ট আসবে পারচেজের একটা আলাদা মডিউল আছে, পারচেজ মডিউল। এরপরে এর সাথে ইনহেরেন্ট ইনভেন্টরি, হ্যাঁ, ইনহেরেন্ট ইনভেন্টরি রিলেটেড আছে পারচেজের সাথে। তাহলে কতগুলো ফাংশনাল এরিয়া আসলো? সাপ্লাই চেইন আসছে, জিএল আসছে, জেনারেল লেজারে পারচেজ আসছে, ইনভেন্টরি আসছে। কয়টা ফাংশনাল এরিয়া আপনার সামনে আসলো পারচেজের ক্ষেত্রে? 4টা স্যার। 4টা। ক্যাশ ম্যানেজমেন্টও আছে 4টা। তাহলে এই 4টার জন্য আপনি যে সফটওয়্যার ব্যবহার করছেন ইআরপি, 4টা মডিউলের যে এই চার্ট অফ অ্যাকাউন্টস বা লিস্ট থাকবে, এইটা কি 4টার জন্য 4 জায়গায় করবেন না একটা করবেন? স্যার ইআরপি তে তো একসাথেই হয়ে যাবে। ইআরপি তে একসাথেই হয়ে যাবে, রাইট, ইআরপি তে একসাথেই হয়ে যাবে। আপনাকে আমরা ইআরপি তে এটাকে বলি আমরা চার্ট অফ অ্যাকাউন্টস। এই চার্ট অফ মাস্টার ডাটা আমরা যখন প্রিপেয়ার করব তখন একসাথেই হয়ে যাবে। কিন্তু যখন এই ইন্ডিপেন্ডেন্টলি বা ইন্ডিভিজুয়ালি আমরা ফাংশনাল এরিয়াগুলোতে এটা যেহেতু লিংক থাকবে, ইন্টিগ্রেটেড থাকবে, অটোমেটিক্যালি আপনি যে কোনো এক জায়গায় বৈশা যখন এন্ট্রি করবেন, সবগুলো ইন্টিগ্রেটেড যে ক্রস ফাংশনাল এই যে চলে আসছে এখন ফাংশনাল যে এরিয়াগুলো থাকবে যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড, অটোমেটিক্যালি সেই জায়গাগুলোতে এটা টাচ করে যাবে। লাইক আমি যদি এখন একটা জার্নাল পাস করি, ডেফিনেটলি সেটা আমার জিএল মানে জেনারেল লেজারে হিট করবে, ট্রায়াল ব্যালেন্সে হিট করবে, পিএনএল এ হলে পিএনএল এর আইটেম হলে পিএনএল এ হিট করবে, ব্যালেন্স শিট আইটেম হলে ব্যালেন্স শিটে হিট করে যাবে। রাইট? সাউন্ডস গুড? ওকে। সফটওয়্যারটা ওই যে আবার ফিরে যাই যে সফটওয়্যার কেন ব্যবহার করব? আমার ইফিসিয়েন্সি। আমি 4 জায়গায় 4টা এন্ট্রি না করে সফটওয়্যারটাকে এমন ভাবে তৈরি করব, এমন ভাবে লিংক করব, এমন ভাবে ইন্টিগ্রেট করব যে একটা এন্ট্রি দেওয়া মাত্রই আমার এই যে রিলেটেড 4টা ডিপার্টমেন্টের যে অ্যাক্টিভিটিস গুলো অটোমেটিক্যালি পারফর্ম হয়ে যাবে, ইফিসিয়েন্সি চলে আসবে। মানে যে কাজটা করতে 4 মিনিট লাগতো সেই কাজটা 40 সেকেন্ডে আমি করে ফেলবো। This is called cross-functional enterprise applications. Application মানে সফটওয়্যার, অ্যাপ্লিকেশন মানে সিস্টেম। বোঝা গেল? জি স্যার। আমি উদাহরণ দিলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। থিওরিটিক্যালটা পড়ে নেই, দেখেন ডিফারেন্ট ফাংশনাল এরিয়াস অফ অ্যান অর্গানাইজেশন, ডিফারেন্ট ফাংশনাল এরিয়াস, দেখেন এই লাইনটুকু কি বলছে, ডিফারেন্ট ফাংশনাল এরিয়াস অফ অ্যান অর্গানাইজেশন ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করে। তার মানে আপনি যখন প্রকিউরমেন্ট করবেন, জার্নালটা করবেন, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক হোয়াট এভার অর সাপ্লায়ার ক্রেডিট যেটাই করেন আপনি, ক্রেডিটরস ক্রেডিট যেটাই করেন, এর সাথে রিলেটেড ফাংশনাল এরিয়া কিন্তু সাপ্লাই চেইন আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে, পারচেজ বা প্রকিউরমেন্ট আছে, ক্যাশ এন্ড ব্যাংক ম্যানেজমেন্ট আছে। তো এই যে 4টা ফাংশনাল এরিয়া এখানে দেখেন, এই যে ডিফারেন্ট ফাংশনাল এরিয়াস অফ অ্যান অর্গানাইজেশন work together to complete the same piece of work, to complete a transaction. আমি এত কথা বলার দরকার নাই, same piece of work, no, to complete a transaction. Okay, goal or aim for the effectiveness of the business process, অর্থাৎ বিজনেস প্রসেসটাকে ইফেক্টিভ এফিশিয়েন্ট করার জন্য ওই ট্রানজাকশনটা পাস করতে ডিফারেন্ট ফাংশনাল এরিয়া যখন একসঙ্গে কাজ করবে সাইমালটেনিয়াসলি টুগেদার, which is called collaboration, তখন এটাকে আমরা বলবো ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ। একটু ক্লিয়ার? জি স্যার, এবার বুঝতে পারলাম। বুঝতে পারছেন যে এটাকে বলবো আমরা ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, কারণ আমি ফাইন্যান্সের হেড হিসেবে বৈশা আমার কিন্তু জনে জনে যাইয়া জিজ্ঞাসা করার সময় নাই। আমি দেখবো যে আমার আজকে কতটুকু মাল বিক্রি হয়েছে, আমার সেলস এর জার্নাল হয়েছে, যদি বাকিদের বিক্রি করে থাকে তাহলে রিসিভেবল কার কাছে রিসিভেবল সেই লিস্ট আমার আছে। ওই যে সিআরএম ব্যবহার করব আমরা, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ওই সফটওয়্যার। আবার যদি আমরা সাপ্লাই চেইন হয়, প্রকিউর হয়, তাহলে এসসিএম বাই কি মাল তুমি কিনছো, অন টাইমে মালটা আমার ইনভেন্টরিতে ঢুকছে কিনা, আমি ইনভেন্টরিতে ক্লিক দেবো, ইনভেন্টরি আমাকে দেখাই দেবে যে হ্যাঁ আজকে আমার এই এই মাল ঢুকছে,
ওকে, আমার আরেকটু হইলো, ইচ্ছা হইলো যে দেখি তো কোন পিওর মাল ঢুকছে, আমি পিওর লিস্টে ক্লিক করব সাপ্লাই চেইন মডিউলে, বাস দেখা যাবে কোন পিওর মাল ঢোকার কথা ছিল, কোন পিওর মাল ঢোকে নাই। আমি তখন যেহেতু আমি ফান্ড ম্যানেজমেন্ট করছি, কন্ট্রোল তো আমার হাতে, তাই না? ফাইন্যান্স কন্ট্রোলার বা সিএফও বা হোয়াট এভার ইউ কল, আমার হাতে তো সবকিছু। আমি তো তখন ওই লোকটারে খাবলা দিয়ে ডাক দেবো, ভাই আপনি আসেন, এই মালটা এই যে এতদিন যে পড়ে রয়েছে অ্যাডভান্স টাকাটা দিয়ে রাখছেন, মাল ঢোকে নাই কেন, তাই না? আবার যদি বেশি ঢুকে থাকে, মাল ইউজ হচ্ছে না, আমি ওই কি মার্কেটিং এ ধরবো যে তোমার রিকোজিশন অনুযায়ী আমি পারচেস করছিলাম, এই মালটা তুমি কনজিউম করে প্রোডাকশন দিয়ে তুমি মালটা বিক্রি করো নাই কেন, এই মালটা যে এতদিন পড়ে রয়েছে, আমার তো কস্ট, হোল্ডিং কস্ট চলে যাচ্ছে। সো এই যে খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে ধরবেন, তখনই কিন্তু আপনার ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট হবে, তখনই আপনার ইফিসিয়েন্সি আসবে এবং ইফেক্টিভনেসটা বাড়বে। দ্যাট ইজ কল্ড ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। আসুন এরপরে আসি, ইউজ অফ দ্য ইন্টারনেট। Use of the internet is used to help re-engineering and integrate the flow of information among their internal business process and their customers and suppliers. Cross-functional enterprise applications have been enabled through the use of enterprise resource planning, ERP, enterprise resource planning, supply chain management, customer relationship management software from vendors such as SAP, Oracle and others। অর্থাৎ এখানে বলছে, দেখেন আমি যে কথাগুলো বলছি ক্রস ফাংশনাল, দেখেন মিলে কিনা। ইআরপি ব্যবহার করলে এখানে ক্রস ফাংশনাল হবে, এবং সেইখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যার, সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার, এই সফটওয়্যার গুলো হচ্ছে ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন এনেবল করবে। আর এই সফটওয়্যার গুলো কারা বিক্রি করে? ভেন্ডর কারা? ভেন্ডর সাচ অ্যাজ এসএপি। যারা এসএপি, আপনার যদি আপনি এসএপি ইউজ করেন আপনার অর্গানাইজেশনে, এসএপি একটা ভেন্ডর, ওরাকল সফটওয়্যার ব্যবহার করলে ওরাকল একটা ভেন্ডর, আদার্স অনেক আছে, হ্যাঁ, যারা এই সফটওয়্যার গুলোকে আপনাকে প্রোভাইড করবে যাতে আপনার অর্গানাইজেশনের ইফিসিয়েন্সি বাড়ে। এবার আসেন, এই যে উদাহরণটা যে বলতেছি আমরা, যে সাপ্লাই চেইন বা সিআরএম, এটা কিভাবে, এই উদাহরণটা আমরা দেখব। ওকে, এই যে প্রথমের যে চার্টটা আছে, এটার দিকে আমি তাকাবো না, আমি এখানে আপনাদেরকে বলছি হ্যাভ এ লুক এট এ সেলস অর্ডার এক্সাম্পল। একটা সেলস ডিপার্টমেন্টের ফাংশনালিটিটা কি হয়, এইটা কিন্তু আপনাদের অডিট কার্যক্রমেও লাগবে। দেখুন এখানে আগে আমি পড়ি, তারপরে এই চিত্রটায় যাব। The sales department generate and submit order. It is then passed on to the accounting department to check the credit of the customer, who after approval generates the invoice to the customer. After credit approval, the manufacturing and production department know to assemble the product and ship the customers. কিছু বোঝা গেল? শহীদুল কিছু বুঝতে পেরেছেন? হ্যালো জি স্যার, ক্লিয়ারলি বুঝতে পারি নাই। ক্লিয়ারলি বুঝতে পারেন না সবাই? কি এই যে এখন 16 জন আছেন, এই 16 জন কি বুঝতে পেরেছেন? বা 15 জন? এখানে কি লেখা আছে ভাই একটু বলেন না শুনি। সবাই কি বুঝতে পেরেছেন? যেমন শহীদুল বলছে ক্লিয়ার বুঝতে পারি নাই, কি মাথার উপর দিয়ে কি গেল না গেল। সবাই কি এরকম না কেউ বুঝতে পেরেছেন? যে কোনো একজন কি আপনাকে আনসার করতে পারবেন যে হ্যাঁ আমি বুঝছি? না সবাই বলবেন যে বুঝি নাই? বলেন যে বুঝি নাই। আই উইল বি হ্যাপি। আমি চাচ্ছি আপনাদেরকে ক্লিয়ার করতে। বুঝতে পেরেছেন না পারেন নাই? স্যার বুঝতে পারছি। তাহলে আপনি কি একটু কষ্ট করে আমাদেরকে বুঝাবেন মানিক সাহেব? ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে আমরা একটা সেলস এর একটা এক্সাম্পল দেখছি, জি জি, যেখানে সেলস ডিপার্টমেন্ট সেলস এর যে পোস্টিং এটা দেয়, হ্যাঁ অর্ডার অর্ডার যখন পায় তখন থেকে শুরু হয় এই প্রসেসটা, হ্যাঁ অর্ডার। তারপর এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাছে চলে আসে। হ্যাঁ, তারপর ওই যার কাছে আমরা বিক্রি করব তার ক্রেডিট হিস্টোরি আমরা দেখি যে হুম তাকে বাকিতে দেওয়া যায় কিনা। হুম যদি তারপর আমরা অ্যাপ্রুভাল দেওয়ার পরে একটা ইনভয়েস ক্রিয়েট করে তারপর
ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট বা প্রোডাকশন ডিপার্টমেন্টকে ইয়া করা হয়, যাতে ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য বা কাস্টমারকে ডেলিভারি দেওয়ার জন্য। ওকে, সবার কাছে ক্লিয়ার জিনিসটা? এই যে আমাদের আনিস যেটা বললো, এটা কি সবার কাছে ক্লিয়ার আপনাদের? জি স্যার, এবার আরেকটু পরিষ্কার হইলাম। আরেকটু পরিষ্কার হইলেন। আচ্ছা, এবার আমি আরেকটু আনিসের সাথে আরেকটু যোগ করি। দেখেন, আমরা কি করব, আমরা রিমোট এরিয়া থেকে আমাদের কাস্টমাররা অর্ডার প্লেস করবে, বা আমাদের যে সেলস পিপল যারা থাকে তারা কি করে, তারা অর্ডার কালেক্ট করে। এখানে ইয়েলো কালার আছে, এখানে দেখেন সেলস পিপল জেনারেট অর্ডার। জেনারেট অর্ডার মানে হচ্ছে তারা, যেহেতু আমরা সিআরএম ব্যবহার করি, আমরা এখানে সেলস এর উদাহরণটা নিয়েছি ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজের বোঝার জন্য। তারা মার্কেট থেকে অর্ডার কালেক্ট করলো, অর্ডার কালেক্ট করে তারা যদি, ধর আমি 5 বছর বা 10 বছর আগে পিছনে চলে যাই, ব্যাকে চলে যাই, আমি একটা অর্ডার কালেক্ট করব, সেটা আমি ঢাকায় হেড অফিসে পাঠাবো, হেড অফিস এটা দেখবে, চেক করবে, তারপরে মালটা কই আছে, গুডসটা আমি শিপ দিতে পারবো কিনা, তারপরে জানাবে 15 দিন শেষ, 1 মাস চলে গেল। তো 1 মাসে কি আমার বিজনেস হবে? না। দ্যাটস হোয়াই উই আর ইউজিং ইআরপি। ইআরপির কি ক্রস ফাংশনাল কি হচ্ছে, আমার এই সেলস পিপল অর্ডারটাকে নিয়ে সাথে সাথে আমার সিস্টেমে একটা অর্ডার পোর্টাল আছে, অর্ডার জেনারেট করে দিল সিআরএম এ। অর্ডারটা জেনারেট করা মাত্রই উইদিন এ সেকেন্ড এই সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে গেল কোথায়? যেহেতু সে অর্ডার নিয়েছে, এখানে একটা ক্রেডিটের ফ্যাক্টর আছে, বা কাস্টমার হিস্ট্রি ব্যাপার আছে, বা আমি কাদের কাছে বিক্রি করব সেইটা আমার সিস্টেমে আগে থেকেই ক্রাইটেরিয়া দেয়া থাকবে। এবং অর্ডারটা জেনারেট হওয়া মাত্র সঙ্গে সঙ্গে কিন্তু অর্ডারটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ক্লিক হয়ে গেল। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একটা ইয়ে থাকবে, সেলস অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টস রিসিভেবল একটা টিম থাকে সব অর্গানাইজেশনে, যে অ্যাকাউন্টস রিসিভেবল করার জন্য। যখনই আমার এই সেলস পিপল অর্ডারটা আমার সিস্টেমে দিয়েছে, দেন অ্যান্ড দেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কিন্তু এটা ক্রেডিট চেকের জন্য চলে আসবে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যদি ক্রেডিট চেক করে, ক্রেডিট চেক করে যদি ইয়েস হয়, তাহলে সে অ্যাপ্রুভাল দিয়ে দিল। এটা কোম্পানি টু কোম্পানি ভেরি করবে, আমরা ওইদিকে যাচ্ছি না, অডিট পার্সপেক্টিভে আমি যাচ্ছি না। অর্ডার প্লেস হয়েছে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সিস্টেমে অ্যাকাউন্টস রিসিভেবল মডিউলে নতুন একটা অর্ডার দেখা যাচ্ছে, নোটিফাই হবে, নোটিফাই হবে সামহাউ, বা দিন শেষে সে এটাকে চেক করবে। অ্যাপ্রুভাল দেওয়ার সঙ্গে সঙ্গে যখনই সে অ্যাপ্রুভ করলো, জেনারেট ইনভয়েস, কাস্টমারের কাছে ইনভয়েসটা চলে যাবে, আর এই অ্যাপ্রুভালের একটা কপি আমার ম্যানুফ্যাকচারিং আর প্রোডাকশন ডিপার্টমেন্টে চলে আসবে। প্রোডাকশন ডিপার্টমেন্ট দেখবে যদি গুডসটা রেডি থাকে, ফিনিশ গুডস স্টোরে যদি থাকে, সঙ্গে সঙ্গে তারা শিপ করে দিবে, আর যদি না থাকে দে উইল গো ফর প্রোডাকশন। এই যে তিনটা ডিপার্টমেন্ট এখানে রিলেটেড ডিপার্টমেন্ট, সেলস, অ্যাকাউন্টিং এন্ড ম্যানুফ্যাকচারিং, এই প্রোডাকশন যেটাকে বলি, এই তিনটা ডিপার্টমেন্টের জন্য আমরা এমন একটা সফটওয়্যার ব্যবহার করব, যে এই সফটওয়্যার মানে ডাটা এন্ট্রি করা মাত্রই তিনটা ডিপার্টমেন্ট এটা সঙ্গে সঙ্গে তাদের নজরে চলে আসবে, যে হ্যাঁ অর্ডার প্লেস হয়েছে, অর্ডার ফুলফিল করতে হবে। এই যে কাজগুলো যদি আমি মানে কি বলবো এটাকে, সেপারেটলি সেলস একবার করবে, অ্যাকাউন্টস একবার দেখবে, ম্যানুফ্যাকচারিং একবার দেখবে, কোয়ারি করবে, এগুলো করলে আমার অনেক সময় চলে যাবে। এই সময়টাকে বাঁচানোর জন্য, টাইমটাকে বাঁচানোর জন্য আমি কি করলাম, আমি তাৎক্ষণিকভাবে আমরা ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার হুইচ ইজ কল্ড ইআরপি আমরা ব্যবহার করব। ওই ইআরপির মাধ্যমে এখানে তিনটা ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট ব্যবহার করবে হচ্ছে আপনার সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট করবে জেনারেল অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেটা আমরা সাধারণত করে থাকি, আর ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন ডিপার্টমেন্ট পিআরএম, প্রোডাকশন রিসোর্স ম্যানেজমেন্ট বা প্রোডাকশন রিলেটেড সফটওয়্যার যেগুলো আছে, সেই সফটওয়্যারটা ব্যবহার করলে তিনটা সফটওয়্যার এখানে ব্যবহার হবে, এবং এই তিনটা সফটওয়্যার এমন ভাবে ইন্টিগ্রেটেড হবে যাতে একটা ডিপার্টমেন্ট অর্ডার পাস করা মাত্রই সঙ্গে সঙ্গে সমস্ত ডিপার্টমেন্ট এটাকে অ্যাকশনে চলে যাবে। দিস ইজ কল্ড ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? Yes স্যার, ক্লিয়ার। এখন ক্রস ফাংশনালের কোনো প্রশ্ন যদি আসে, আর কষ্ট হবে আনসার করতে? স্যার আশা করি হবে না, কারণ এরপরে আপনারা ইন্টারনেটে ঘাটাঘাটি করবেন, আপনারা গুগলে দেখবেন, উইচ্যাটে যে কি চ্যাট জিপিটিতে দেখবেন,
ইনশাল্লাহ বই তো লাগবেই না, যা দিলাম ইনশাল্লাহ আপনারা অন্তত আই বিলিভ যে ক্রস ফাংশনাল এই শব্দটা আর আপনারা কোনোদিন ভুলবেন না, ঠিক কিনা? ইনশাল্লাহ স্যার, বলবো না। ইনশাল্লাহ। এবার আসেন, আরো মজার মজার শব্দ আছে এখানে, আমরা দেখি কি আছে, পড়ি। ঝামেলা হয়, হ্যাঁ। এইবার আসেন, আরেকটা নতুন শব্দ হয়েছে, কি? এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আর্কিটেকচার। এটা আবার কি জিনিস? এই আর্কিটেকচার শব্দ আসলো কোত্থেকে? আমরা তো ভাই অ্যাকাউন্টেন্ট, আমরা আবার আর্কিটেক্ট হইলাম কবে, তাই না? প্রশ্ন তো আসতেই পারে। কিন্তু শব্দটার আগে এন্টারপ্রাইজ আছে, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশন মানে কি? অ্যাপ্লিকেশন মানে কি? সফটওয়্যার স্যার। সফটওয়্যার। তাহলে দেখেন, এন্টারপ্রাইজ মানে হচ্ছে প্রতিষ্ঠান বা বিজনেস প্রতিষ্ঠান, অ্যাপ্লিকেশন মানে আপনারা বললেন যে সফটওয়্যার। তাহলে অ্যাপ্লিকেশন এন্টারপ্রাইজ মানে প্রতিষ্ঠানের সফটওয়্যারের আর্কিটেকচার দরকার আছে না নাই? স্যার আছে কি? আচ্ছা, এখন একটু থিওরিটিক্যালি পড়ি, তারপরে দেখেন বুঝাচ্ছি। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আর্কিটেকচার ইজ এ হাই লেভেল ওভারভিউ। শব্দটা খেয়াল করেন, হাই লেভেল ওভারভিউ অফ দ্য ইন্টাররিলেশনশিপ অফ মেজর ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ রিলেশনশিপ। এই যে একটু আগে আমরা একটু ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন পড়লাম, ওখানের মধ্যে ক্রস ফাংশনাল অ্যাপ্লিকেশনের মধ্যে দুই তিনটা নাম বলছিলাম, কি কি বলছিলাম মনে আছে? স্যার ইআরপি বলছিলেন, তারপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, হ্যাঁ, জেনারেল অ্যাকাউন্টিং সফটওয়্যার। তারপর আর কি কইছিলাম? সিআরএম কইছিলাম। জি স্যার, সিআরএম বলছিলেন। এইগুলা যদি ক্রস ফাংশনাল, এইগুলা যদি ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন হয়, আর আপনি যদি সবগুলা যদি আপনি আপনার প্রতিষ্ঠানে কিনেন বা আপনার প্রতিষ্ঠানে ব্যবহার করেন, তাহলে এইগুলার একটা সুশৃঙ্খল ডিসিপ্লিন অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। কারণ আপনার সফটওয়্যারটা তো একটা ফ্রেমওয়ার্ক না? আপনার সফটওয়্যারের কোন জায়গাটায় সিআরএম রাখবেন, কোন জায়গাটায় এসসিএম রাখবেন, কোন জায়গাটায় ইআরপি বসাবেন, কোন জায়গাটায় সাপ্লাই চেইন অ্যাকাউন্টিং করবেন, এইগুলা যদি জায়গা মতো ঠিক মতো বসাইতে না পারেন, তাহলে যখন আপনি রিপোর্ট এমআইএস বা এআইএস বলি আমরা, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম দিয়ে, বা বিআই বিজনেস ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এমএল, হ্যাঁ, এইগুলা দিয়ে যখন আপনি ডাটা টানবেন, ডাটা টেনে আপনি তো এমআইএস তৈরি করবেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম রিপোর্ট বানাবেন, তাই না? আপনার সফটওয়্যার কিন্তু আপনাকে ক্যাশ ফ্লো বানায় দিবে না। ক্যাশ ফ্লোটাকে আপনাকে এমন ভাবে বিআই ব্যবহার করে তথ্য নিয়ে স্ট্রাকচার ডিজাইন করতে হবে, আর্কিটেকচার বানাইতে হবে, যাতে আপনি ক্যাশ ফ্লো রিপোর্টটা পান, যাতে আপনি আপনার অ্যাকাউন্টিং রিপোর্ট গুলো পান। সেই রিপোর্ট গুলো পাইতে কোন সফটওয়্যারটা কোথায় রাখবেন সেটার একটা আর্কিটেক্ট দরকার নাই? আর্কিটেকচার দরকার আছে তো, একটা আলমারি তো দরকার নাকি? জি স্যার। এটাই হচ্ছে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আর্কিটেকচার। আর এটা হাই লেভেল কেন বলা হয়েছে? আপনি এখন তো স্টুডেন্ট, 3 বছর পরে আপনি সিএ পাস করে যাবেন না? ঠিক, স্যার পাস করবেন তো আপনারা নাকি? ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। তো এটা কইতে আপনাদের গলা আটকায় যায় কেন? এটা তো অন্তত জোরে কওয়া উচিত যে 3 বছর পরে বা 3.5 বছর পরে আপনারা সবাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, ঠিক কিনা? ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। এই আপনি একাই কইতেছেন, আর বাকি দি কই? আমি তো অবাক হয়ে যাইতেছি। জি স্যার, পাস করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। এই যে পাস করার পরে 3 বছর পরে আপনি কি করবেন? মাল্টি এমএনসি তে কাজ করবেন, না ওয়ালটনে কাজ করবেন, না বড় কোনো গার্মেন্টস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কাজ করবেন? এটার একটা থিঙ্কিং এখন আপনার মাথায় আছে না? না আপনি ইউকে তে চলে যাবেন বা ইউএসএ তে চলে যাবেন বা কানাডায় চলে যাবেন? থিঙ্কিং একটা আছে না? জি স্যার, আছে। তো সেই চিন্তাটা তো অনেক বড় চিন্তা। তো ওই আর্কিটেকচার যেটা বলছি আমরা, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আর্কিটেকচার, অর্থাৎ আপনি আজকে সফটওয়্যারটা এমন ভাবে ডিজাইন করে দিবেন। মজার জিনিস কি জানেন? সফটওয়্যারের এই যে ডিজাইন বা ইমপ্লিমেন্টেশন, এটা কারা করে? এই যে সফটওয়্যার আপনি কিনলেন, এটার ইমপ্লিমেন্টেশনের বিহাইন্ডে ব্যাকএন্ডে
কাজ করে কারা? প্রোগ্রামার। রং। স্যার ইমপ্লিমেন্টেশন তো অ্যাকাউন্টেন্টরাই করে স্যার, ব্যবহার করে। ইমপ্লিমেন্টেশন টিম থাকে, ইমপ্লিমেন্টেশন টিমের মধ্যে অ্যাকাউন্টস বা ফাইন্যান্সের যিনি থাকেন উনি হলেন সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন। উনি যেভাবে ডিজাইন দিবেন, যেভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন দিবেন, যেভাবে উনি ওনার অ্যাসেট গুলোকে ক্যাটাগরাইজ করবেন, কোনটা কারেন্ট অ্যাসেট হবে, কোনটা ফিক্সড অ্যাসেট হবে, কোনটা কি ঘটনা, এগুলো তো ওই যে ডেভেলপার বা ইঞ্জিনিয়ার ওরা তো জানে না, এটা জানে কি? অ্যাকাউন্টেন্ট স্যার জানে। হ্যাঁ। হ্যাঁ, সিএফও বা অ্যাকাউন্টেন্ট যাই বলি তারা জানে। তো তারা যদি জানে এটাতে, তারা যদি জানতে চায়, এটা যদি তারা জানে, তাহলে কি করবেন? তাহলে এই থিঙ্কিংটা আপনাকে এমন ভাবে করে দিতে হবে, এই থিঙ্কিংটা যাতে আপনার আফটার 5 ইয়ার্স যে রিফ্লেকশনটা, সেইটা বিফোর 5 ইয়ার্স ইউ হ্যাভ টু থিঙ্ক। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড হাই লেভেল ওভারভিউ। If you are not capable to draw your design 5 years back, it will create massive problem when you will prepare, when you will create a report. Sorry, can you hear me? Can you hear me? এস স্যার, শোনা যাচ্ছে। Okay. আপনি যদি ওই ডিজাইনটা এখন সঠিকভাবে করে না দিতে পারেন, তাহলে ফিউচারে কিন্তু আপনার প্রবলেম হবে। কারণ ফিউচারে যখন আপনার বিগ ডাটা হয়ে যাবে, 1 বছর 2 বছর 3 বছরের ডাটা যখন আপনার ডাটাবেজে থাকবে, তখন যদি আপনি রিপোর্ট টানতে চান, আর রিপোর্ট টানতে গেলে বা রিপোর্ট বানাইতে গেলে আপনার যদি প্লেসমেন্ট উল্টাপাল্টা হয়, সিআরএম কোথায় থাকবে, সাপ্লাই চেইন কোথায় থাকবে, কাস্টমার রিলেশনশিপ কোথায় থাকবে, তারপরে হচ্ছে যে আপনার নলেজ বেস কোথায় থাকবে, নলেজ বেস হচ্ছে এইচআর এর জন্য, এই যে জিনিসগুলো সফটওয়্যারের যে ডিজাইনটা করবেন সেখানে কোথায় কোনটা রাখবেন, সেটা যদি মানে অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে 5 বছর পরে যখন আপনার সফটওয়্যারের ডাটার পরিমাণ বেড়ে যাবে, তখন আপনি যখন ডাটা টানবেন বা রিপোর্ট বানানোর জন্য আপনি যখন ডাটা পুল করবেন, তখন আপনার সিস্টেম স্লো হয়ে যাবে, ঘুরবে, খালি ঘুরবে, 5 সেকেন্ডের জায়গায় 50 সেকেন্ড নিয়ে ফেলাইবো। তখন তো আপনার ম্যানেজমেন্ট বলবে যে নো, এই সফটওয়্যার তো ভালো না, দোষ হবে তখন যারা ইমপ্লিমেন্টেশনে জড়িত ছিলেন। তো এই জন্য আর্কিটেকচারটা হাই লেভেল ওভারভিউ, যেটা আপনাকে 10 বছর আগে পরের জিনিস এখন চিন্তা করে আপনাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। ক্লিয়ার জিনিসটা? জি স্যার। এবার আসেন the various e-business application, এখানে e-business application such as ERP, CRM, PRM, KM and others all interlinked, which is shown in the following diagram. এই যে এই জায়গাটায় দেখেন এমপ্লয়িজ, এখানে এই যে KM, এই যে KM নলেজ ম্যানেজমেন্ট বা নলেজ বেস কোলাবোরেশনের জন্য বা ডিসিশন সাপোর্টের জন্য, সাপ্লায়ার SCM, কাস্টমার CRM, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এটা হলো বিজনেসের ব্যাকবোন, তারপর হচ্ছে যে পার্টনার রিলেশন PRM। ঠিক আছে, এই জিনিসগুলো কোথায় থাকবে কোথায় হবে এই ডায়াগ্রামে দেখানো হয়েছে, এবং এই যে এখানে ERM CRM এগুলোর ব্যাখ্যাও এখানে দিয়ে দেওয়া আছে। এটা আমাদেরকে আগে থেকেই চিন্তা করে রাখতে হবে। তাহলে আমরা আজকে আমরা কি কি শিখলাম? একটা শিখলাম ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, আর একটা জানলাম আমরা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আর্কিটেকচার। এবার আসেন ওই আর্কিটেকচার, এখানে আরো কিছু কন্টিনিউশন আছে, যেমন এই যে ERP, এটা আমরা জানি concentrates on the efficiency of a firm's internal production, distribution and financial processes. CRM focus on acquiring and retaining profitable customers. CRM acquiring and retaining, acquiring মানে নতুন কাস্টমার ক্রিয়েট করা, রিটেইন করা মানে ধরে রাখা, via marketing, sales, service process. Then SCM focus on developing the most efficient and effective sourcing and procurement process with suppliers for the products and service that a business needs. Knowledge management. KM applications provide a firm's employees with tools that support group collaboration and decision support. PRM aims to acquire and retain partners who can enhance the sale and distribution of a firm's production and services. PRM হচ্ছে পার্টনার
রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অর্থাৎ যাদেরকে দিয়ে আমি মালটা বিক্রি করাবো, আমার ডিস্ট্রিবিউটর। এরপরে আসেন নতুন আরেকটা টার্ম, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন, EAI, Enterprise Application Integration. Enterprise Application Integration is the process, ওই যে আমরা যেটা বললাম ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো সফটওয়্যার আছে, যেহেতু এটা EBS, এন্টারপ্রাইজ বিজনেস সিস্টেম অথবা এন্টারপ্রাইজ বিজনেস সুইট আর সিস্টেম যদি হয়, সেখানে অনেকগুলো থাকবে, একের অধিক থাকবে। আমরা EBS, এন্টারপ্রাইজ বিজনেস সিস্টেম এবং ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন যদি কম্পেয়ার করি, হ্যাঁ এখানে ক্রস ফাংশনালের মধ্যে 4-5টা ডিপার্টমেন্ট, ক্রস ফাংশনাল ডিপার্টমেন্ট থাকবে, যেগুলোর ইন্টিগ্রেশন যদি প্রপার না হয়, আপনি সেলস করতেছেন সিআরএম এর মাধ্যমে, আপনি জেনারেল অ্যাকাউন্টসে আপনার এটা রিফ্লেকশন আসতে হবে যে সেলস হচ্ছে রেভিনিউ, পিএনএল যদি আপনি করতে চান, রেভিনিউ আপনার ম্যান্ডেটরি আইটেম অর সিওজিএস। রেভিনিউ এবং সিওজিএস না থাকলে আপনার প্রফিটেবিলিটি বের হবে না, রাইট? ইয়েস স্যার, বের হবে না। বের হবে না। তাহলে আমার রেভিনিউ লাগবে, সিওজিএস লাগবে। রেভিনিউ আমি পাচ্ছি কোন সফটওয়্যার থেকে? আমি তো অ্যাকাউন্টসে বসে পুরো হলিস্টিক ভিউ আমি পাচ্ছি, বাট আমার মেইন সফটওয়্যার কিন্তু ইআরপি, অ্যাকাউন্টস মডিউল। অ্যাকাউন্টস মডিউলে আমার রেভিনিউ এর রিফ্লেকশন আসতে হবে। রেভিনিউ এর রিফ্লেকশন আসবে কোত্থেকে ভাই? কোন সফটওয়্যার দিয়ে? মার্কেটিং এর জন্য বুঝতে হইব। সিআরএম কি বলছে এখানে দেখেন তো, সিআরএম কি বলছে? ফোকাস অন অ্যাকোয়ারিং এন্ড রিটেইনিং কি প্রফিটেবল কাস্টমার ভায়া মার্কেটিং, সেলস এন্ড সার্ভিস প্রসেস। তাহলে আমি সেলসটা পাবো কোন সফটওয়্যারের মাধ্যম দিয়ে? স্যার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম দিয়ে। বাট আমি বা আপনি সিএফও, আপনি কোথায় কাজ করতেছেন? সিআরএম এ না ইআরপি তে? ইআরপি তে স্যার। তাহলে এই যে আমি যে সিআরএম, এই সিআরএম থেকে যখন আমি সেলস করতেছি, এই ডাটাটা আমার ইআরপি তে আসতে হবে না? জি আমার স্যার। মাসে কত সেল হলো, কোয়ার্টারলি কত সেল হলো, হাফ ইয়ারলি কত সেল হলো, বছরে কত সেল হলো, ইজ ইট ওকে? আসতে হবে। ইয়েস স্যার। তাহলে এই আমি তো বা আপনি উই আর ওয়ার্কিং ইন ইআরপি, আর সেলস পাচ্ছি আমি সিআরএম থেকে। তাহলে ইআরপির সাথে সিআরএম এর একটা ইন্টিগ্রেশন লাগবে না? লাগবে। তাছাড়া এর থেকে ডাটা আসবে? না স্যার। ডাটা আসবে না। আবার আসেন, ইউ আর ওয়ার্কিং উইথ সিআরএম, আপনার ওয়ার্কারদের স্যালারি দিতে হবে না? এই যে এমপ্লয়ীদের স্যালারি দিতে হবে না, পেরোল? ইয়েস তাহলে স্যার। পেরোল সফটওয়্যার তো আমার স্যালারি জেনারেট করবে, কার কত অ্যাটেন্ডেন্স হইলো, সে কয়দিন আইছে, কার কি ডিডাকশন করে ফাইনাল একটা শিট আপনার কাছে পাঠাবে। আপনি অ্যাপ্রুভাল দিলেন, ব্যাংকে চলে গেল, পেমেন্ট হয়ে গেল। তো ওই পেমেন্টের হিস্ট্রি বা পেমেন্টের যে ট্রানজেকশন, সেই রিফ্লেকশন তো আপনার ইআরপি তে আসতে হবে না? জি স্যার। মাসে স্যালারি কত আপনাকে তো জানা দরকার, বছরে কত জানা দরকার না? তাহলে এটার সাথে এই যে এমপ্লয়িজ এর বা পেরোল সফটওয়্যারের একটা ইন্টিগ্রেশন লাগবে, ঠিক বলেন? জি স্যার, লাগবে। ইন্টিগ্রেশন লাগবে। তাহলে এই জায়গাটায় আমরা এখন আসি, এই যে দেখেন ইন্টিগ্রেশন পাইছেন? ইন্টিগ্রেশন হইতে হবে। হইতে হবে স্যার। ইন্টিগ্রেশন না হলে আপনি ইআরপি তে বসে কিন্তু আপনি তথ্য পাচ্ছেন না। কি রকম ইন্টিগ্রেশন আসেন আমরা একটু পড়ি, তারপরে এটা জিনিসটা এখানে আসলে, এই যে এই ডায়াগ্রামে আসলে জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, কি বলছে এখানে? এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন is the process, এটা একটা পদ্ধতি বা প্রসেস through which the companies connect the cross functional enterprise application। কি বুঝলেন এবার কোন? এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনে কি বুঝলেন এই প্রথম লাইনটা পড়ে? হ্যাঁ আনিস বলেন। এটা ক্রস ফাংশনাল ইন্টিগ্রেশন, মানে সবগুলা ডিপার্টমেন্টের সাথে একটা কানেকশন তৈরি করে। রাইট। এবং সেই কানেকশনটা হবে লজিক্যাল। অ্যালগরিদমটা আপনাকে এমন ভাবে
অ্যালগোরিদম বলি, কোডিং বলি, লজিক বলি, এমন ভাবে দিতে হবে যেটা হবে লজিক্যাল। কোন লজিক ফলো কইরা? এবার আসেন, আপনারা ইনফরমেশন টেকনোলজিতে অনেকেরই বিতৃষ্ণা আছে, অনেকেই বলে যে এই সাবজেক্ট তো আমাদের দরকার নাই, আমরা কেন এই সমস্ত পড়ে সময় নষ্ট করতেছি। বাট আই ডোন্ট মাইন্ড, আমার কাছে মজা লাগে। এই যে আমি একটা শব্দ বললাম আপনাকে, এটা লজিক্যাল হইতে হবে। হুইচ লজিক? লজিকটা কোথা থেকে আসবে? Can anyone tell me which logic we will apply for integration? রব্বানি বলতে পারবেন? কয়জন আছে? 17 জন মাত্র। মজা পাইলাম না আজকের, পোলাপান মিস করে যাবো। বলেন তো আপনি কোন ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন যে করবেন এখানে লজিক দিতে হবে, অ্যালগোরিদম থাকতে হবে, এই লজিকটা আমরা কোথা থেকে নিব যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মাথায় নাই? পারবেন কেউ বলতে? স্যার এই লজিকটা স্যার অ্যাকাউন্টেন্টটা দিবে স্যার। অ্যাকাউন্টেন্টরা কিসের থেকে দিবে, কোথা থেকে দিবে? আইএস করছেন? আইএফআরএস? জি স্যার, এই লজিক দিতে হবে। কারণ আপনার ডেপ্রিসিয়েশন আপনি কি স্ট্রেট লাইন মেথডে কাটবেন না ডিমিনিশিং ব্যালেন্স মেথডে কাটবেন? আপনি কি ডিফার্ড ট্যাক্সের ইমপ্লিকেশন সিস্টেমে দিবেন না দিবেন না? আপনি কি রেভিনিউ অ্যাকাউন্ট গুলো, আমরা তো ইন জেনারেল যেটা করি, রেভিনিউ অ্যাকাউন্টস যে মানে পিএনএল এর যে আইটেম গুলো হয়, এই আইটেমের লেজার ব্যালেন্স কি ক্যারি ফরওয়ার্ড হয়? জেন্টলম্যান কেয়ারফুলি উত্তর দিবেন কিন্তু। পিএনএল এর ক্যারি ফরওয়ার্ড হয় না। কোথায় যায়? কোথায় যায়? পিএনএল এর অ্যাকাউন্টস গুলো স্যার টেম্পোরারি অ্যাকাউন্ট, এগুলো ক্লোজ হয়ে যায় ইয়ার এন্ড কিন্তু এর ব্যালেন্স গুলো কোথায় যায়? অ্যানুয়াল ব্যালেন্স গুলো যেটা থাকে সেটা কোথায় যায়? রিটার্ন আর্নিংস। রিটার্ন আর্নিংস এ চলে যায়, রাইট? রিটার্ন আর্নিংস এ চলে যায়। এইটা তো আমাদের ইন জেনারেল রুল। আপনি ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা বানায় তারা কিন্তু দে ডোন্ট হ্যাভ দ্য নলেজ, সো ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য অ্যালগরিদম টু মেক দ্য ইন্টিগ্রেশন। যে আমি ডেপ্রিসিয়েশন কি স্ট্রেট লাইনে কাটবো, স্ট্রেট লাইনে কাটলে আপনি কি করবেন? 5 বছরের লংজিভিটি দিয়ে ছেড়ে দিবেন। আর যদি বলে যে না আমি ট্যাক্সের সাথে মিল রেখে আমি এটাকে রিডিউসিং ব্যালেন্স মেথড করবো, এই যে লাগিয়ে গেল ভেজাল। এই যে লাগলো সফটওয়্যারের সমস্যা, হ্যাঁ, যেটা ওয়ার্ল্ড এর কোথাও নাই এক্সেপ্ট বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। কারণ আপনাদেরকে আমি একটু নলেজ আপগ্রেডেশন দিয়ে দিই, আপনি যখনই রিডিউসিং ব্যালেন্স মেথড বা কি ডিমিনিশিং ব্যালেন্স মেথডে করতে যাবেন, এটা কিন্তু 30, 40, 50 বছরেও শেষ হবে না। এখন দেখেন প্রত্যেক 4 বছরে আপনার কিন্তু ফেব্রুয়ারি মাস হয়ে যাবে 29 দিন। আপনি যখন 1 বছর, 2 বছর, 3 বছর ক্যালকুলেট করবেন, জানুয়ারি মাস 31 ডেজ, ফেব্রুয়ারি মাস 28 ডেজ, আফটার 4 ইয়ার এটা কিন্তু হয়ে যাবে 29 ডেজ। সফটওয়্যার কিন্তু এটা কিন্তু মাথায় নিতে পারতেছে না যে 29 ডেজ। সে কিন্তু আপনি স্ট্রেট লাইন মেথড 5 বছরের লংজিভিটি দিবেন, 5 বছর মানে কি মান্থলি যদি আপনি ডেপ্রিসিয়েশন কাটেন তাহলে 12, 5 12 60, 60টা ইনস্টলমেন্টে ওই অ্যাসেটটাকে আপনি জিরো করে দেবেন, রেসিডুয়াল ভ্যালু বা ভ্যালু এটা জিরো হয়ে যাবে। কিন্তু রিডিউসিং ব্যালেন্স মেথডে কিন্তু এটা জিরো হবে না। ওকে, এটা অন্য আলোচনা। আমি আপনাদেরকে ইমপ্লিমেন্টেশন আপনারা যখন করবেন তখন এই জিনিসগুলো সামনে আসবে, কারণ আমি বহু ইমপ্লিমেন্টেশন করাতে আমি এগুলো বলতে পারতেছি। হাউএভার এখন এই যে আমরা ইন্টিগ্রেশনটা, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন, যেহেতু এটা ক্রস ফাংশনাল মানে হচ্ছে অনেকগুলো সফটওয়্যারকে আমার ইন্টিগ্রেট করতে হবে। লাইক ইআরপির সাথে আমার সিআরএম ইন্টিগ্রেট করতে হবে, ইআরপির সাথে আমার সাপ্লাই চেইন এসসিএম ইন্টিগ্রেট করতে হবে, ইআরপির সাথে আমার পিআরএম ইন্টিগ্রেট করতে হবে, ইআরপির সাথে আমার নলেজ বেস অর্থাৎ এইচসিএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সফটওয়্যার ইন্টিগ্রেট করতে হবে, পেরোল ইন্টিগ্রেট করতে হবে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইন্টিগ্রেট করতে হবে, অনেকগুলো। এবং এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভ্যালুয়েশন আছে, রিকগনিশন আছে। কখন আমি সেলস রিকগনাইজ করব, কখন আমি এটাকে রিসিভেবল করব, কখন আমি কি বলে
ক্লিয়ারিং অ্যাকাউন্টের মাধ্যমে আমি এটাকে অ্যাকাউন্ট ফর করব। আমি কি ক্যাশ বেস অ্যাকাউন্টিং করব না অ্যাক্রুয়াল বেস অ্যাকাউন্টিং করব? অল দিস থিংস ইউ হ্যাভ টু থিঙ্ক এন্ড ইউ হ্যাভ টু গিভ দ্য algorithm, you have to give the logic as per IS and IFRS. Otherwise, this software will not work for your business purpose. বুঝাতে পারছি? আমরা নামাজের ব্রেক একটু পরে নেই, আর 15 মিনিট পরে নেই, সমস্যা হবে? নো স্যার। Just 15 minutes after, হ্যাঁ? ওকে। দেন এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন সফটওয়্যার, এটা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে হয়। এটা যে আমি অ্যালগরিদম করে দেব, এটাকে লিংক করে দেব, এটা কিন্তু হাতে দিয়ে জোড়া দেওয়া, নো। This is another software. We have to use another software to integrate all this functional software. দেখেন এখানে কি মজা, enterprise application integration software can integrate a variety of enterprise application. এক 10টা 5টা 20টা 50টা 40টাও আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। ক্লাস্টার, অ্যাপ্লিকেশন ক্লাস্টার, বাই লেটিং দেম এক্সচেঞ্জ ডাটা, অর্থাৎ আমি ইন্টিগ্রেট করব ডাটা আদান প্রদানের জন্য, লজিক্যালি যেন ডাটাটা আদান প্রদান হয়, লেটিং দেম, তাদেরকে অ্যালাউ করা, লেট দেম ডু বলে না, লেটিং দেম এক্সচেঞ্জ ডাটা অ্যাকর্ডিং টু রুলস। জেন্টলম্যান খেয়াল করেন আমি যেটা বলার চেষ্টা করছি, অ্যাকর্ডিং টু রুলস, হুইচ রুলস? অ্যাকাউন্টিং রুল, derived from the business process modules developed by whom? এখানে কি লেখা আছে? ইউজার্স। ইউজার কারা? যারা এটা ইউজ করবে, অ্যাকাউন্টেন্ট আছে, এই যে দেখেন বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আছে তারা। স্যার থিওরি মিলছে আপনাদের সাথে? according to rules derived from the business process modules developed by user, যে ইউজাররা যে ডেভেলপ করে দিবে এই সফটওয়্যারটা, দেখেন এখানে একেবারে প্র্যাকটিক্যাল কথাবার্তা। আর ইউ এগ্রিড উইথ মি? ইয়েস স্যার, এগ্রি। কারণ আপনার অফিসে আইসা যদি কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাতবরি করে যে হ্যাঁ আমরা সব করে দিতেছি, ডেফিনেটলি আপনি হ্যান্ড রেজ করবেন যে নো, ইউ আর দ্য অনলি ডেভেলপার। ইন্টিগ্রেশন পার্ট উই উইল হেল্প ইউ, রিপোর্টিং পার্ট, বিআই পার্ট, এমআইএস পার্ট, উই উইল গিভ ইউ দ্য ফর্মুলা, উই উইল গিভ ইউ দ্য লজিক। আদারওয়াইজ যদি কেউ কিছু দিয়ে যায়, দ্যাট উইল বি দ্য গার্বেজ। এর থেকে কোনো কিছু হবে না, ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ টাইম হবে, অবজেক্টিভ প্রিজুডাইস হবে। ওকে, আসুন এক্সাম্পলে আসি, দেখেন মিলে কিনা। When an order is complete, একটা অর্ডার যদি কমপ্লিট হয়, have the order application tell the accounting system to send a bill and alert shipping to send out the product. একটা অর্ডার কমপ্লিট হইলো, ধরেন ইন্টিগ্রেশন নাই, ইন্টিগ্রেশন হয় নাই এই ইআরপির সাথে, মানে অ্যাকাউন্টিং সফটওয়্যারের সাথে মার্কেটিং এর যে সফটওয়্যার সিআরএম, এটা ইন্টিগ্রেশন নাই, বাট একটা অর্ডার কমপ্লিট হইছে, একটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে, মানে মার্কেটিং অর্ডার নিছে, নিয়ে এটা পোস্টিং দেয়, কিন্তু ইন্টিগ্রেশন নাই। তাহলে কি ওই অর্ডারটা কি অ্যাকাউন্টিং পিপল জানতে পারবে? না স্যার, অসম্ভব। জানা নাই তো সম্ভব স্যার, কানেক্টিভিটি নাই, না থাকলে জানবে কেন? কানেক্টিভিটি নাই, ইন্টিগ্রেশন নাই, দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো যে শুরু করলেই হবে না। দেখেন as shown on the right, এই যে ডান পাশে আমরা শুরু করেছি, EAI সফটওয়্যার ইন্টিগ্রেটস বোথ ফ্রন্ট এন্ড ব্যাক অফিস। এখানে একটা নতুন শব্দ শিখেন, ফ্রন্ট অফিস মানে হচ্ছে মার্কেটিং টিম, আর ব্যাক অফিস মানে হচ্ছে অ্যাকাউন্টিং টিম। বোঝা গেল? এটা আরেকটা নতুন নাম, ফ্রন্ট অফিস। মানে ওই যে আর্টিলারি ফোর্স বলে না, আর্মিতে থাকে আর্টিলারি, ইনফ্যান্ট্রি, যারা একদম সম্মুখ যুদ্ধ করে, হ্যাঁ সেরকম আর সম্মুখ সমর। হ্যাঁ, সম্মুখ সমর আর কি। এই ফ্রন্ট অফিসে যারা থাকবে তারা মার্কেটিং পিপল, তাদেরকে কিন্তু ইন্টিগ্রেট করতে হবে আরেকটা সফটওয়্যার ব্যবহার করে। এখন মজার জিনিস, একটু পরে আপনারাই আমাকে প্রশ্ন করবেন, তাহলে কি স্যার এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন ওটা কি এপিআই? এপিআই আমি আসতেছি, একটু পরেই আসবো, আমরা ব্রেক নিব তারপরে। এই যে দেখেন এখানে বলছে যে যেহেতু প্রথমে বললাম যদি অর্ডারটা কমপ্লিট হলো কিন্তু যদি ইন্টিগ্রেশন না থাকে, তাহলে অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কি অন্য ডিপার্টমেন্টকে বলতে পারবে যে বিল পাঠাও বা শিপিং রেডি করো, এসব পারবে? পারবে না। এখন এখানে বলছে as shown on the right, EAI Enterprise Application Integration Software integrates both front and back office applications in a seamless and integrated way. Seamless অর্থাৎ without any intervention,
এটা এই সফটওয়্যারটা, এই দুইটা সফটওয়্যার, এটা কিন্তু মার্কেটিং সফটওয়্যার মানে হচ্ছে কোনটা? মার্কেটিং বা সেলস এর সফটওয়্যার কোনটা? কেপিএম স্যার, কাস্টমার সিআরএম। সিআরএম, সরি স্যার। সিআরএম। আর ব্যাক অফিসের সফটওয়্যার কোনটা? ব্যাক অফিস সফটওয়্যার কোনটা? ইআরপি। ইআরপি হলো ব্যাক অফিস, ঠিক আছে? মনে থাকবে, প্রশ্ন কিন্তু হইতে পারে, কথা বুঝেন? ব্যাক অফিস সফটওয়্যার হচ্ছে ইআরপি, আর ফ্রন্ট অফিস সফটওয়্যার হচ্ছে সিআরএম। যদি এটা প্রকিউরমেন্টের ক্ষেত্রে হয়, প্রকিউরমেন্টের ফ্রন্ট অফিস সফটওয়্যার হবে এসসিএম, আর ব্যাক অফিস মানে ইআরপি। এই দুইটা সফটওয়্যারের মধ্যে ইন্টিগ্রেশন হইতে হবে, প্রপার ইন্টিগ্রেশন। প্রপার ইন্টিগ্রেশনটা কে করবে? এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন সফটওয়্যার আছে আলাদা, সেই সফটওয়্যারের মাধ্যমে এটা ইন্টিগ্রেশন হবে। এবং এই ইন্টিগ্রেশনটা এমন ইন্টিগ্রেশন হবে, এটা হবে সিমলেস, প্রতিবন্ধকতা বিহীন। এখানে এন্ট্রি হওয়া মাত্রই এখানে চলে আসতে হবে। এইখানে এন্ট্রি বা সেলস অর্ডার বুক করার সাথে সাথে এইখানে আসতে হবে। মানে এখানে কোনোভাবে মানে ফ্লোলেস, এখানে কোনো বেরিয়ার থাকবে না, কোনো প্রতিবন্ধকতা থাকবে না। ভুল হোক শুদ্ধ হোক, যখনই সে অর্ডার ওখানে এন্ট্রি করবে, ঠাস করে ব্যাক অফিসের সফটওয়্যার এটা ব্লিঙ্কিং হবে, এটা মানে পপ আপ হবে, এটা সিস্টেম নোটিফিকেশন আসবে। অর্থাৎ যিনি অ্যাকাউন্টস রিসিভেবলে কাজ করছেন, উনি সঙ্গে সঙ্গে নোটিফাইড হবেন যে হ্যাঁ তোমার একটা অমুক স্টেশনে বা অমুক শোরুমে তোমার একটা সেলস বুকিং হয়েছে। সঙ্গে সঙ্গে সে ওপেন করবে, ওপেন করে দেখবেন তাদের রেট ঠিক আছে, ক্রেডিট লিমিট ঠিক আছে, কত দিনের ক্রেডিট সেটা ঠিক আছে, টাকাটা কিভাবে দিবে, ব্যাংকিং চ্যানেলে দিবে না পে অর্ডারে দিবে না কোন ভাবে দিবে, কেমনে কি হবে, সবকিছু দেখে উনি আবার সঙ্গে সঙ্গে একটা ক্লিক মেরে দিল, অ্যাপ্রুভাল। যদি নেগেটিভ ক্লিক হয়, নট অ্যাপ্রুভ। তাহলে এই যে আমরা ইন্টিগ্রেশন করলাম, আমরা ক্রস ফাংশনাল পড়লাম, সফটওয়্যার এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আর্কিটেকচার পড়লাম, সবগুলোই ইন্টারেস্টিং না বলেন? এর আগে কি আপনারা এগুলো পড়ছিলেন, জানছিলেন? না স্যার, জানতাম না। জানতেন না? তাহলে একটা সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনে অনেক স্টেপ আছে, অনেক স্টেপ, অনেক কিছু আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে। যদিও আমরা অ্যাকাউন্টেন্ট, আইটি নিয়ে মাথা ঘামাই না, বাট আইটি ছাড়া কিন্তু অ্যাকাউন্টেন্ট কিন্তু এখন অচল। অ্যাকাউন্টেন্ট আইটি ছাড়া, যদি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কে ডেফিনেটলি হ্যাভ টু হ্যাভ দ্য ইনফরমেশন টেকনোলজি নলেজ, আদারওয়াইজ আপনি কিন্তু কাস্টমারকেও স্যাটিসফাই করতে পারবেন না, প্লাস আপনি কিন্তু ওয়ার্ল্ডে কম্পিট করাটা কঠিন হয়ে যাবে। ইন্টারন্যাশনালি এখন তো সব তো কি পেপারলেস, সব তো ইনফরমেশন সিস্টেমে, সব তো সিস্টেমে, তাই না? ওকে, আমরা নামাজের ব্রেক নিচ্ছি। হ্যালো, জি স্যার। হ্যাঁ, পেরেছেন সবাই? জি স্যার। ওকে, নেক্সট যেটা আমরা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনের একটা এক্সাম্পল আমরা দিয়ে দিচ্ছি। হাউ EAI works. An order comes in via the call center, mail, email, the web, or the fax. Customer information captured in the order process is sent to a new customer process, which distributes the new customer information to multiple applications and database. Then once the order is validated, customer, credit, items, relevant details are sent to order fulfillment, which may pick the requested items from inventory, schedule them for manufacture যদি ইনভেন্টরিতে না থাকে, or supply forward them. Then fulfillment returns status and shipment info to the order entry system and to the call center, which needs to know about outstanding orders. এই জিনিসগুলো, আর ধরেন একটা অর্ডার আমাদের এই পদ্ধতিতে আসলো, টেলিফোন কল বা ফ্যাক্স এর মাধ্যমে বা ইমেইলে বা কল সেন্টারের মাধ্যমে আসলো, এই আসার পরে তখন কিন্তু এটা EAI এর মাধ্যমে, দেখেন এখানে 3-4টা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে রাউটিং, ম্যানুফ্যাকচারিং, শিপমেন্ট ডিপার্টমেন্ট 4 নাম্বার, 3 নাম্বার অর্ডার ফুলফিলমেন্ট, মার্কেটিং এর লোকজন, তারপরে এখানে কল সেন্টার, বিলিং আছে, ফাইন্যান্স আছে, ওই যে কল সেন্টার আবার স্যাটিসফ্যাকশন 5 নাম্বারে যে পাওয়া যাবে, এই যে কল সেন্টার, বিলিং এন্ড ফাইন্যান্স। এবং এই যে ইনফরমেশনটা যে আসলো,
কাস্টমারের ইনফরমেশন, সেটা ইএআই, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ফাংশনাল ডিপার্টমেন্টে কিন্তু এটা চলে যাচ্ছে। এটা একটা উদাহরণ আমরা এখানে দিয়েছি যে কিভাবে এই ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনটা কাজ করে। এরপরে আসেন, আমরা কিন্তু অনেকগুলো জিনিস পড়েছি। প্রথমে আমরা পড়লাম ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, তারপরে পড়লাম আমরা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আর্কিটেকচার, তারপরে আমরা পড়লাম এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন, এরপরে আমরা পড়ব ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। খুবই ইম্পর্টেন্ট এবং খুব ক্রুশাল জায়গা ফর ইউ, এখান থেকে প্রশ্ন হবেই, কোনো ভুল নেই যে এই টপিকস থেকে যে প্রশ্ন হবে না, এটা হবেই প্রশ্ন। আসেন আমরা একটু ওভারভিউ নিই যে আসলে এই যে ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেমটা কি। আমরা কিতাবি কথাবার্তা না পড়ে আমরা যদি খুব সিম্পলি চিন্তা করি যে ট্রানজেকশন প্রসেসিং, ট্রানজেকশন কোত্থেকে আসে, ট্রানজেকশন কোত্থেকে আসে, আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, কেউ একজন বলেন দেখি, এই যে ট্রানজেকশন কোত্থেকে আসে, শুনতে পাচ্ছেন? জি স্যার। এই যে ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, ট্রানজেকশন, এই ট্রানজেকশনটা কি, কোত্থেকে আসে, কি ঘটনা, মানে বলেন না একটু। স্যার ট্রানজেকশন যেটা লেনদেন বলি আমরা যেটাকে। লেনদেন বলি, আচ্ছা। এই লেনদেনটা হচ্ছে কি, হ্যাঁ বলেন। সবই কি ট্রানজেকশন? না লেনদেন, স্যার, সবগুলাই ট্রানজেকশন না। লেনদেন কি সবই ট্রানজেকশন? না স্যার, তো কোনটা ট্রানজেকশন আর কোনটা ট্রানজেকশন না? যেটা আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেটা এটা। আর লেনদেন হইতে গেলে কয়টা বৈশিষ্ট্য ফুলফিল করতে হবে? 3টা বৈশিষ্ট্য ফুলফিল করতে হবে, যেটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, আদান প্রদান সংগঠিত হবে, অ্যাসেট এবং লায়াবিলিটিস এর পরিবর্তন হবে। এইটা থাকলে ট্রানজেকশন বলবো, তবে লফুল হইতে হবে, ইলিগাল কোনো কিছু ট্রানজেকশন হবে না। আসুন, ট্রানজেকশনটা কি? ট্রানজেকশনটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের, বিজনেস এন্টারপ্রাইজের ডে টু ডে অপারেশনাল অ্যাক্টিভিটিস, রাইট? এবার Yes, বলছে sir. ট্রানজেকশনস আর ইভেন্টস, ডেফিনেটলি ইভেন্ট হইতে হবে। ট্রানজেকশন হইতে গেলে দুটো পক্ষ থাকতে হবে, আদান প্রদান থাকতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে এবং অর্থনৈতিকভাবে মিজারেবল হইতে হবে, যদি আমি পূর্ণাঙ্গ ডেফিনেশন বলি, ঠিক? আর্থিক, ফাইন্যান্সিয়ালি মিজারেবল হইতে হবে, তাহলে ট্রানজেকশন। তাহলে ইভেন্টস দ্যাট অকার অ্যাজ পার্ট অফ ডুইং বিজনেস, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান বা বিজনেস চালাইতে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে আমরা ট্রানজেকশন, সংজ্ঞার দিকে যাচ্ছি না, আর্থিক প্রতি অবস্থা ওগুলোর দরকার নেই, বৈশিষ্ট্য দিচ্ছে না, প্রতি ইভেন্টস এটা, such as sales, purchase, deposits, withdrawals, refunds, payments, এই যে ডে টু ডে ট্রানজেকশনকে সিস্টেমে বা সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি করাটাই হচ্ছে ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। অর্থাৎ ডে টু ডে অপারেশনাল অ্যাক্টিভিটিস গুলোকে when we will capture through accounting software or any software or ERP, that is called transaction processing system. Okay, আসুন, then data about the customers, products, salespersons, store. কাস্টমার মানে কোন কাস্টমার আমার বছরে কত পারচেজ করে বা কেনে, প্রোডাক্ট আমি কি প্রোডাক্ট তৈরি করি, বছরে কোন প্রোডাক্টটা ভালো যাচ্ছে, কোন প্রোডাক্টটার সেলস কম, কোন প্রোডাক্টটার প্রফিট বেশি, কোন প্রোডাক্টটার প্রফিট কম, অ্যানালাইসিস। সেলস পারসন, কোন সেলস পারসন ফার্স্ট হইল, কে সবচেয়ে বেশি সেলস করেছে, কার কন্ট্রিবিউশন কত, তাকে কি কমিশন দেওয়া যায়, তাকে কি রিওয়ার্ড দেওয়া যায়, স্টোরে মাল কতখানি পড়ে রয়েছে, ডেডলক হয়েছে কিনা, ব্লক আছে কিনা, যে স্টোরে যে মালগুলো রয়ে গেছে তার প্রাইস উঠানামা করছে কিনা,
and so on. অনেক ধরনের ট্রানজেকশন, অনেক ধরনের অ্যাক্টিভিটিস মাস্ট বি ক্যাপচার্ড এন্ড প্রসেসড। এগুলো যদি আমি ক্যাপচার করি, প্রসেস না করি, আমার জিএলএ ইফেক্ট করবে না। উদাহরণ দিই একটা, অনেকেরই ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, রাইট? আছে আপনাদের ডাচ বাংলা ব্যাংকে কারো অ্যাকাউন্ট আছে? কারো নাই? ডাচ বাংলা ব্যাংকে কারো অ্যাকাউন্ট নাই? শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার আছে। আচ্ছা, এই বলেন না কেন? আমি তো আপনাদেরকে প্রশ্ন করছি, বলবেন যে আছে বা নাই। আচ্ছা, ডাচ বাংলা ব্যাংকে যে টাকা জমা দেন, সেটা কখনো দেখেছেন যে এখন টাকা জমা দিলে সেটা কখন ডিপোজিট হয়? না স্যার। নাই? তাহলে কি হলো? এটা তো খেয়াল করতে হবে। আপনি আজকে একটা টাকা জমা দিলেন, সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে কখন ডিপোজিট হলো সেটা আপনি দেখবেন না? আচ্ছা, আমি বলে দিই, ডাচ বাংলা ব্যাংক বা বড় বড় ব্যাংকগুলোতে আপনি যদি টাকা জমা দেন, টাকাটা ইনস্ট্যান্টলি আপনার অ্যাকাউন্টসে ক্রেডিট হলো এই ইনফরমেশনটা শো করবে, বাট আপনার লেজারে হিট করবে আফটার দে প্রসেস দ্য ট্রানজেকশন। মজার জিনিস, আপনি যখন ডাচ বাংলা ব্যাংকের স্টেটমেন্ট নিবেন, তখন দেখবেন যে ওখানে দুটো লাইন আছে, একটা হলো ইফেক্টিভ ডেট আর একটা হলো ট্রানজেকশন ডেট। খেয়াল করে দেখবেন, ট্রানজেকশন ডেট অনুযায়ী আপনার এই ব্যালেন্সটা শো করতেছে যে ইউ হ্যাভ ডিপোজিটেড 5 লাখ টাকা রাইট নাও, বাট ইওর, আপনি যদি ব্যালেন্স দেখতে চান, মানে ইনস্ট্যান্ট দেখাবে যে হ্যাঁ টাকা জমা হয়েছে, আপনি ট্রানজেকশন করতে পারবেন। কিন্তু আপনি যদি লেজার ব্যালেন্স দেখতে চান, লেজার ইফেক্ট হবে না, কারণ প্রত্যেকটা সিস্টেমে একটা শিডিউল টাইম দেয়া থাকে, ওই সময়টায় সবগুলো ট্রানজেকশন প্রসেস হয়ে রিসপেক্টিভ লেজারে হিট করবে। রিসপেক্টিভ লেজার কোনটা? আপনি সারাদিনে আপনার প্রতিষ্ঠানের 100টা এন্টারটেইনমেন্ট ভাউচার পাস করেছেন, 50টা প্রকিউরমেন্ট পারচেজ ভাউচার পাস করেছেন, 200টা সেলস ভাউচার ইনভয়েস জেনারেট করেছেন, 300টা কনভেন্স বিল জেনারেট করেছেন। এই যে বিল জেনারেট করলেন এবং ট্রানজেকশন করলেন, এইগুলা যদি প্রসেস না করা হয়, প্রসেস সিস্টেম দিয়ে যদি এটাকে প্রসেস না করা হয়, তাহলে এগুলো রেসপেক্টিভ লেজার হেডে, এন্টারটেইনমেন্টে, সেলসে, পারচেজে, কনভেন্সে এগুলো হিট করবে না। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? কনফিউজ? জি স্যার, বুঝতে পারছি। যেমন শুক্রবারে কোনো লেনদেন করলে এটা স্টেটমেন্টে ইফেক্টিভ হয় রবিবারে। রাইট, বাট আপনি যদি ইনস্ট্যান্ট এখন আপনার ব্যালেন্স দেখতে চান, দেখতে পারবেন, কিন্তু লেজারে চাইলে দেখতে পারবেন না। এইটা হলো ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। আপনি অন্য, আমি অ্যাকাউন্টিং ট্রানজেকশন ধরি, অ্যাকাউন্টিং ট্রানজেকশন যদি এগুলো যদি আমি যদি সফটওয়্যার ব্যবহার করি এবং সফটওয়্যারে যদি আমি যদি প্রসেস না দিই, তাহলে এগুলা আমার ট্রায়াল ব্যালেন্সে ইফেক্ট করবে না। আমাকে প্রসেস মাস্ট, প্রতিদিনেরটা প্রতিদিনই প্রসেস করতে হবে। আপনি ব্যাংকে সকাল 10টার সময় ঢুকবেন, জাস্ট 10টার সময় ঢুকবেন, আপনি যদি কোনো ব্যালেন্স চান, আপনি যদি কোনো টাকা জমা দিতে চান, আপনি যদি কোনো ট্রানজেকশন করতে চান, ব্যাংক করবে? বলেন তো। ব্যাংক করতে বাধ্য, কিন্তু ব্যাংক করবে না। কেন করবে না? আনসারটা কি দেয়? কেউ কি শুনেছেন, কখনো জানেন এটা? ডে এন্ড, ডে এন্ড একটা শব্দ আছে, শুনছেন? ডে এন্ড হয়নি। ব্যাংক, আপনি জাস্ট 10টায় যদি ঢোকেন, আপনার ব্যাংকের কোনো টাকা জমা দিবেন বা আপনি কোনো উইথড্র করবেন, জাস্ট 10টা বা 10টা 2-এ ব্যাংক আপনাকে কোনোভাবেই অ্যালাউ করবে না। ভিতরে ঢুকতে দিবে, বাট ট্রানজেকশন করতে অ্যালাউ করবে না। বা কারণ হচ্ছে ব্যাংক আপনাকে বলবে যে স্যার একটু ওয়েট করেন, আমাদের ডে এন্ড এখনো হয় নাই। আগের দিনের ট্রানজেকশন গুলো প্রসেস করে রিসপেক্টিভ লেজার হেডে ইফেক্ট এখন পর্যন্ত পড়ে নাই। সকালবেলা 10 থেকে 15 মিনিট সময় প্রত্যেকটা ব্যাংকের লাগে।
ডে এন্ড করতে, দ্যাট মিন্স প্রসেস চালাইতে, প্রসেস না করা পর্যন্ত কোনো ট্রানজেকশনই সেভ নেবে কিন্তু লেজারে হিট করবে না। এটাকে বলা হয় শিডিউলার। আপনি ওরাকেল বলেন, এসএপি বলেন, সারাদিন যা ট্রানজেকশন হচ্ছে দিন শেষে ওইটা একটা সিস্টেম অটো করে দেওয়া থাকে, অটো সে প্রসেস চালিয়ে পরের দিন সকালে আপনি যখন ব্যালেন্স দিবেন আপনার ব্যালেন্স শো করবে যে হ্যাঁ ওকে। আর যতক্ষণ পর্যন্ত না আপনি ওই প্রসেস চলবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনার এটা অ্যাকাউন্টসে হিট করবে না। আসেন আমরা দেখি, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম ক্যাপচার সাচ ডেটা and process them either in a batch or real time and stores them in a database for further use as shown in the example on the right। এই যে এই রাইটে আমরা এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলটার মধ্যে দেখেন এখানে ডাটা এন্ট্রি হচ্ছে এই কম্পিউটারে। এই ডাটা এন্ট্রিটা হওয়ার পর এটা হলো ট্রানজেকশন প্রসেসিং সফটওয়্যার আছে সিস্টেম, এটা কিন্তু সিস্টেম, এটা কিন্তু সফটওয়্যার, ট্রানজেকশন প্রসেসিং সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই ট্রানজেকশন যে সারাদিন যেটা ক্যাপচার করছি এটাকে প্রসেস করব, প্রসেস করে আমরা কি করব, এই যে ডকুমেন্টস এন্ড রিপোর্ট জেনারেট করব যে কালকে গতকাল সারাদিনে কত সেলস বা পারচেজ হয়েছে। তারপরে আমরা ইনকোয়ারি প্রসেসিং এ দিব, তারপরে এই যে ভুল আছে না ঠিক আছে আমরা এখানে চেক করব। আর এই সাইমালটেনিয়াসলি এই যে ডাটা যে প্রসেস ডাটা এন্ট্রি করছি ক্যাপচার করছি প্রসেস করে এটা আমি স্টোরেজে ডাটাবেজে পাঠিয়ে দেব ফর ফিউচার ইউজ। কারণ আমরা হিস্টোরিক্যাল ডাটা নিয়ে কাজ করি, গতকালের ডাটা আজকে আমার জন্য হিস্টোরিক্যাল ডাটা হয়ে গেছে ফিউচার ইউজ। এই ডাটা নিয়ে আমি পরবর্তীতে আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট দাঁড় করাবো। এইটা হলো ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, দ্যাট ইজ ক্যাপচার such data and process them either in a batch processing method or real time processing, and we will store the data in a database for future use। তাহলে এখানে দেখেন ট্রানজেকশন প্রসেসিং দুটো কথা আসছে, একটা হলো ব্যাচ আর একটা হলো রিয়েল টাইম। তাহলে যদি আমি বলি ট্রানজেকশন প্রসেসিং, how many types of transaction processing? 4, 2, 3, 7. Which one is correct? How many types of data processing? 4 types, 2 types, 3 types or 7 types? শুনতে পাচ্ছেন? স্যার হ্যালো, 3 টাইপস, হ্যাঁ 3 টাইপস। 3 টাইপস কি কি ভাই বলেন তো? স্যার আগে প্রসেসিং হবে, হ্যাঁ তারপরে ইনকোয়ারি হবে, তারপরে স্টোর ম্যানেজমেন্টে জমা হবে। আরে এটা টাইপস না, স্যার এই যে দুই ধরনের, একটা হচ্ছে ব্যাচ প্রসেসিং আর সরি একটা হচ্ছে স্যার, রিয়েল টাইম প্রসেসিং। হ্যাঁ 2 টাইপস। এই তো দেখেন এখনই ভুল করে ভালাইতেছেন, কেয়ারফুলি খুব কেয়ারফুলি পড়তে হইব। আসুন আমরা আগে দেখি, হ্যাঁ কিছু বলতে চাচ্ছিলেন? স্যার আমি ভুল শুনেছিলাম স্যার। এই তো আমি এখানেই পড়ছি, এই যে ক্যাপচার সাচ ডাটা এন্ড প্রসেস দেম ইদার ইন এ ব্যাচ অর রিয়েল টাইম, batch processing or real-time processing। এবার আসেন, TPS usually used by the lower level employees and process data that TPS generates is used by the mid-level employees when using decision support system। এটা বাংলা কথা কইছে যে ট্রানজেকশন প্রসেসিং বা TPS ডাটা ক্যাপচার সাধারণত লোয়ার লেভেলের এমপ্লয়ি যারা যারা এক্সিকিউটিভ লেভেল যারা এন্ট্রি লেভেলের এমপ্লয়ি যারা তারাই সাধারণত ট্রানজেকশন প্রসেসিং গুলা করে থাকে, ডেবিট ক্রেডিট করে থাকে। সরি, এখন অবশ্য ট্রানজেকশন প্রসেসিং এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, রোবোটিক্স চলে আসছে। আপনারা যারা পড়াশোনা করছেন অ্যাকাউন্টিং এ বা প্রফেশনাল অ্যাকাউন্টিং বডির সাথে আপনারা রিলেটেড, আপনারা সিজার বইটা পড়েন। সিজাতে অনেক যারা সিজা কোয়ালিফাই করে মোস্ট অফ দেম আর ফ্রম বিজনেস ফ্যাকাল্টি, 99% ফ্রম বিজনেস ফ্যাকাল্টি, এবং সিজার মেম্বারদের 98% হচ্ছে সিএ মেম্বার। তো এই সিজার চ্যাপ্টার গুলো যদি আপনারা একটু চোখ বুলান আপনাদের জন্য অনেক কিছু জিনিসগুলো সহজ হয়ে যাবে। আর নেক্সট সিলেবাস যেটা হবে সেটা 70 to 80% রিলেটেড উইথ সিজা সিলেবাস, যেটা ইউকে অ্যাডপ্ট করেছে।
আমরাও সেটা অ্যাডাপ্ট করতে যাচ্ছি। তো ওই সিলেবাস আসার আগেই আপনারা চেষ্টা করবেন আপনারা যাতে বেরোয় যেতে পারেন। আসেন দেখি নেক্সট, এই যে ট্রানজেকশন প্রসেসিং সাইকেল আছে, ট্রানজেকশন প্রসেসিং আমরা পড়লাম। ট্রানজেকশন প্রসেসিং দুই প্রকার, একটা হচ্ছে রিয়েল টাইম প্রসেসিং আর একটা হলো ব্যাচ প্রসেসিং। এরপরে ট্রানজেকশন প্রসেসিং সাইকেলে কিছু কথাবার্তা আসছে। ট্রানজেকশন প্রসেসিং সাইকেলের ক্ষেত্রে 5টা স্টেপ আছে, আমরা স্টেপ গুলো পড়বো। ডাটা এন্ট্রি, দ্য ফার্স্ট স্টেপ of the transaction processing cycle is the capture of business data. প্রথম স্টেপ হলো ডাটা ক্যাপচার, মুখস্থ করার দরকার নেই। সেকেন্ড স্টেপ হচ্ছে ডাটা ট্রানজাকশন প্রসেসিং, আমি যে ডাটাগুলো ক্যাপচার করেছি এই ডাটাগুলো ক্যাপচার করেই যদি আমি রেখে দিই সেগুলো আমার রেসপেক্টিভ লেজার হেডে হিট করবে না। এই লেজার হেডে হিট করাইতে হলে এইগুলোকে আমার প্রসেসিং করতে হবে, শিডিউল অনুযায়ী টাইমলি এটাকে প্রসেস করতে হবে। সারাদিন যে তথ্যগুলো ডাটা আমি ক্যাপচার করেছি দিন শেষে এগুলোকে আমি প্রসেস করে রেসপেক্টিভ লেজার হেডে ট্রান্সফার সিস্টেমই করে দিবে, এই ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম সফটওয়্যারই করে দিবে। ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম দুই প্রকার, এখানে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে। ওয়ান ইজ ব্যাচ প্রসেসিং, which batch processing is where transaction data are accumulated over a period of time and processed periodically. ব্যাচ প্রসেসিং হচ্ছে এক মাসের ডাটা একবারে প্রসেস করলাম, 2 মাসের ডাটা, 3 মাসের ডাটা, 6 মাসের ডাটা প্রসেস করলাম। যেমন ব্যাংকের স্টেটমেন্ট 30শে জুন তারিখে ব্যাংকগুলো তাদের যে ক্লায়েন্ট আছে প্রত্যেকটা ক্লায়েন্টের প্রত্যেকটা ব্যাংক স্টেটমেন্ট তারা প্রিন্ট করে বা প্রিপেয়ার করে প্রসেস করে রেখে দেয় ফর দেয়ার বিজনেস পারপাস। আরেকটা হলো রিয়েল টাইম, রিয়েল টাইমের আরেকটা নাম আছে সেটা অনলাইন প্রসেসিং, আরেকটা নাম আছে র্যাপিড রেসপন্স। পরীক্ষার হলে যদি এরকম আসে র্যাপিড রেসপন্স, রিয়েল টাইম, অনলাইন প্রসেসিং এরকম থাকলে ভুল করে বা মাথা ঘুরায় যেন না যায়। রিয়েল টাইম, অনলাইন প্রসেসিং আর হচ্ছে র্যাপিড রেসপন্স সবই কিন্তু এক। রিয়েল টাইম প্রসেসিং কি? রিয়েল টাইম প্রসেসিং ইজ হোয়ার ডেটা আর প্রসেসড ইমিডিয়েটলি আফটার এ ট্রানজাকশন অকার্স। কি বুঝলেন? আরো যদি সহজ করে বলে দিই যে আউটপুট অফ লাস্ট ট্রানজাকশন, ইনপুট অফ নেক্সট ট্রানজাকশন। বোঝা গেল কিছু? আপনারা কি আমার এই কথাটা বুঝতে পেরেছেন? আউটপুট অফ লাস্ট ট্রানজাকশন উইল বি দ্য ইনপুট অফ নেক্সট ট্রানজাকশন। কিছু বুঝছেন? একটা শেষ আর একটা শুরু। একটা শেষ আর একটা শুরু, দ্যাট ইজ কল রিয়েল টাইম প্রসেসিং। ক্যান ইউ গিভ আস অ্যান এক্সাম্পল? রিয়েল টাইম প্রসেসিং এর এক্সাম্পল দিতে পারবেন? এটিএম বুথ, এটা কি রিয়েল টাইম? এটিএম বুথ কি রিয়েল টাইম? রিয়েল টাইম, একজনের লেনদেন শেষ হইলে তারপর আরেকজন শুরু করে। না, আপনার ট্রানজাকশনের ক্ষেত্রেই দেখেন যে আপনার এখন ব্যাংকে 10 লাখ টাকা আছে, আপনি 5 লাখ টাকা উইথড্র করলেন, ব্যালেন্স কত থাকবে? তার সাথে সাথেই মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তার মানে কি লাস্ট ট্রানজাকশনের আউটপুট নেক্সট ট্রানজাকশনের ইনপুট, অর্থাৎ সাথে সাথেই মাইনাস হয়ে যাবে। এখন আপনি যদি আবার 10 লাখ টাকা উইথড্র করতে চান পারবেন? নো স্যার। সম্ভব না। যদি যদি কোনো কারণে পেয়ে যান তাহলে কি হবে? তাহলে আপনাকে কি থিঙ্ক করতে হবে? সিস্টেমের সমস্যা আছে। সিস্টেমের সমস্যা আছে। সেই ক্ষেত্রে ব্যাংকের কি হবে? স্যার ব্যাংকের ক্ষতি হবে এই ক্ষেত্রে। ক্ষতি হবে। অতএব সিস্টেমে যদি কোনো এরর আসে, এরর আসলে কিন্তু তাৎক্ষণিকভাবে সেটাকে কিন্তু মেইনটেনেন্স করতে হবে এবং ওই ট্রানজাকশনটাকে স্টপ করা দিতে হবে। তবে হ্যাঁ, সিকিউরিটি রিজনে নেভার এভার আপনি কখনোই এটা করতে পারবেন না। 10 লাখ টাকা ব্যালেন্স আছে, 5 লাখ টাকা উইথড্র করেছেন অলরেডি, right now again you are getting 10 lakhs taka, you are trying to draw 10 lakhs, bank
or ATM machine will not accept you. এই সিকিউরিটিটা, হ্যাঁ, সিস্টেমে এরর থাকার পরেও এই সিকিউরিটিটা অ্যাক্টিভ থাকবে, আপনি এটা কোনোভাবেই পারবেন না। যদি পারেন তাহলে ব্যাংকের 12টা বাজবে। তাহলে এখানে প্রসেস, আমরা সাইকেল বললাম, ডাটা এন্ট্রি, তারপর হলো প্রসেসিং, এরপর হচ্ছে ডাটাবেস মেইনটেনেন্স। An organization's database must be updated by its transaction processing system so that they are always correct and up to date, right? ডাটাবেসটা অলওয়েজ আপডেটেড থাকতে হবে, আদারওয়াইজ আপনাকে কিন্তু ভুল ইনফরমেশন দিবে। যদি ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার দ্বারা ইচ এন্ড এভরি ট্রানজেকশন পারফর্ম হওয়ার সাথে সাথেই ডাটাবেসটা আপডেট হবে, তবে ডেফিনেটলি এটা প্রসেস হওয়ার পরে আপডেট হবে, প্রসেস হওয়ার আগে আপডেট হবে না। গতকাল যতটা ট্রানজেকশন হয়েছে আজকে রাত 8টার সময় সেটা প্রসেস হয়ে আমার সিস্টেমে ঢুকে গেছে প্রত্যেকটা লেজারে এবং ডাটাবেসে। আগামীকাল সকালে যে ট্রানজেকশন গুলো হবে সেই ট্রানজেকশন গুলো হইলেও আমার ডাটাবেস কিন্তু আপডেট হবে না, ডাটাবেস আপডেট হবে রাত 8টার পর, এটা শিডিউল করা প্রতিদিনেরটা। Then therefore transaction processing systems serve to assist in maintaining the corporate database of an organization to reflect changes resulting from day-to-day business transactions. অর্থাৎ ডাটাবেস প্রসেস, এই যে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম অ্যাসিস্ট করবে টু মেইনটেইন দ্য ডাটাবেস, কর্পোরেট ডাটাবেস অফ অ্যান অর্গানাইজেশন। কি রিফ্লেক্ট করাবে? রিফ্লেক্ট দ্য চেঞ্জেসটা ডিউ টু ডে টু ডে অফ ট্রানজেকশন, অর্থাৎ ডে টু ডে ট্রানজেকশনের কারণে যে চেঞ্জটা হলো সেই রিফ্লেকশনটা আসবে ডাটাবেজে। কার মাধ্যমে? ওই ট্রানজেকশন প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে। দ্যাট মিনস ট্রানজেকশন প্রসেসিং সফটওয়্যারটা কি করে? এই ডাটাবেস, কর্পোরেট ডাটাবেসটা আপডেট রাখতে আপনাকে সাহায্য করে। ফর এক্সাম্পল, credit sales made to customer will cause customer account balances to be increased। অর্থাৎ আমি যদি বাকিতে বিক্রি করি তাহলে বাকিতে বিক্রি করলে জার্নাল কি হয়? আপনারা একটু আগে আমাদের শিখাইছেন যে সেলস ক্রেডিট হইব, বিলস রিসিভেবল ডেবিট হবে। তাহলে বিলস রিসিভেবল ডেবিট হইলে একটা নতুন ট্রানজাকশন করলাম, তাহলে বিলস রিসিভেবল ব্যালেন্সটা ইনক্রিজ হবে, এন্ড অ্যামাউন্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড টু বি ডিক্রিজ। ওই যে ইনহেরেন্ট ইফেক্ট, যেটা আমি করলাম সেল, আমার ট্রানজাকশন হলো সেলস ক্রেডিট হলো, এই অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হলো, এদিকে ইনভেন্টরি আবার ক্রেডিট হয়ে গেছে, কমে গেছে। এটা ইনহেরেন্ট, এটা হইতেই হবে, তাই না? তো এই জিনিসটা যদি না হয়, টিপিএস ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম যে সফটওয়্যার, সে এই কাজটা করে দিবে যাতে আপনি অলওয়েজ বিকাম আপডেটেড। পরের লাইন পড়ছি না, তাহলে 3টা গেল। কি কি? ট্রানজাকশন ক্যাপচার, ট্রানজাকশন প্রসেস, ডাটাবেস মেইনটেনেন্স। এরপর হচ্ছে ডকুমেন্টস এন্ড রিপোর্ট জেনারেশন। এখন আপনি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি তো সিএফও, আপনি তো প্রতিদিনের সেলস এর রিপোর্ট লাগবে, পারচেজের রিপোর্ট লাগবে, প্রফিটেবিলিটি রিপোর্ট লাগবে। তো এই রিপোর্ট গুলো জেনারেশনের জন্য আপনার ডাটাবেসের ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম প্রোডিউস এ ভ্যারাইটি অফ ডকুমেন্টস এন্ড রিপোর্ট। আপনি ওই যে লিংক পার্ট ইন্টিগ্রেশনটা যেভাবে সেট করে দিবেন, আপনি আর্কিটেকচারটা যেভাবে মেইনটেনেন্স যেভাবে সাজায় দিবেন, ঠিক ওইভাবে আপনার ক্রস ফাংশনাল ডিপার্টমেন্ট গুলো থেকে, আপনার সিইআরপি থেকে আপনি ভেরিয়াস টাইপস অফ রিপোর্ট, এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম or AIS accounting information system you can generate, which TPS will help you. Then inquiry processing, অর্থাৎ আমার রিপোর্টে ভুলভাল আছে কিনা, আমার রিপোর্ট এত হলে 5 টাকা যদি আমার ইনপুট হয় তাহলে 10 টাকা আউটপুট হওয়ার কথা ছিল, আমি 5000টা পিস সেল করলাম, আমার সেলস প্রাইস কি হলো? এই যে ইনকোয়ারি মোড, এটা থাকতে হবে। তাহলে 4 নাম্বার হলো ডকুমেন্টস এন্ড রিপোর্ট জেনারেশন, 5 নাম্বার হলো ইনকোয়ারি মোড। এরপরে আসবো আমরা এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম। এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম হচ্ছে, এটাও ক্রস ফাংশনাল, একে মিলে করি কাজ, হ্যাঁ, নাকি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। অর্থাৎ কোলাবোরেশন করে, টিম ওয়ার্ক করে, গ্রুপিং করে, গ্রুপ স্টাডি করে যখন সিএ পড়বেন আপনি, বা আপনি যখন স্টাডি করবেন, জিনিসটা সহজ হবে। একজনের জানা আপনার অজানা, তার কাছ থেকে নলেজ শেয়ারিং করলেন। আপনার কোনো জিনিস জানা অন্যের হয়তো, আপনার ফ্রেন্ডের হয়তো জানা নেই, তাকে আপনি শেয়ার করলেন। এই কোলাবোরেশন থাকতে হবে। কি বলছে? এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম, এটাও একটা সফটওয়্যার। আর
cross-functional information systems that enhance communication, coordination, and collaboration among the members of the business teams and work groups. অর্থাৎ এই যে একটা সফটওয়্যার, এই যে একটা জিনিস, এটা ডেফিনেটলি ক্রস ফাংশনাল, কিন্তু এটা কি করে, এটা নিজেদের মধ্যে কমিউনিকেশন বিল্ড আপ করে। সেলস এর অর্ডার বুক হয়েছে সিআরএম এ, এখন এইখানে যদি আমার যদি এই কোলাবোরেশন সিস্টেম না থাকে, ইন্টিগ্রেশনটা যদি না থাকে, বা এই অ্যাপ্লিকেশন বা এই সফটওয়্যারটা না থাকে, তাহলে ওই সেলস এর অর্ডার কিন্তু আমার কাছে ইনফরমেশনটা আসবে না। ইনফরমেশনটা না আসলে আমি কিন্তু অন টাইম ক্রেডিট অ্যাপ্রুভাল দিতে পারবো না। ক্রেডিট অ্যাপ্রুভাল দিতে না পারলে আমার কিন্তু প্রোডাকশন ডিপার্টমেন্ট কিন্তু কোনো কিছুই জানবে না যে এটা বিল হয়েছে না বিল হয় নাই, এটাকে আমাকে ডেলিভারি দিতে হবে না প্রোডাকশনে যেতে হবে, কোনো কিছুই কিন্তু জানবে না। সো আমাদেরকে এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেমটাও রাখতে হবে, যাতে করে ক্রস ফাংশনাল ডিপার্টমেন্ট থেকে প্রপার কমিউনিকেশনটা হয়, কোঅর্ডিনেশনটা হয়। সিএফওর কাজ হচ্ছে সেলস কে প্রেসার করা, ভাই তুমি সেলস করো, নাতে কিন্তু দিন শেষে কিন্তু আমার কিন্তু ক্যাশ ইনফ্লো হবে না, আমি কিন্তু বেতন দিতে পারবো না, আমি কিন্তু ব্যাংকের লোন পরিশোধ করতে পারবো না, আমি কিন্তু অপারেশনের টাকা দিতে পারতেছি না, তুমি সেল বাড়াও। এই কমিউনিকেশনটা করার জন্য আমার এই কোলাবোরেশন সিস্টেম থাকতে হবে। আমি একটা মেল শুট করব, আমি হেড অফ মার্কেটিং, হেড অফ প্ল্যানিং, হেড অফ প্রোডাকশনকে আমি একটা মেল শুট করব। আমি কি তিনজনকে তিনবার মেল দিব? না, আমি এই কোলাবোরেশন সিস্টেমের মাধ্যম দিয়ে আমি এই তিনজনকে সিস্টেমে নিয়ে নেব, আমি তাদেরকে জানিয়ে দেব যে ভাই তোমরা প্রোডাকশন বাড়াও, সেলস বাড়াও, রেভিনিউ জেনারেট করো, আদারওয়াইজ আমি ব্যাংকের টাকা দিতে পারছি না, আমি অপারেশন চালাইতে পারছি না, আমি কিন্তু স্যালারি দিতে পারবো না মাস শেষে, যদিও ওয়ার্কারের বেতন অনেক বেশি বেড়ে গেছে। হাউএভার, আপনারা কি শুনতেছেন? জি ভাই স্যার, আপনারা কি শুনতেছি স্যার। শুনতেছেন? কোলাবোরেশন সিস্টেমটা কি তাহলে আমার একটু বুঝান। বলেন। এই দেখেন এখানে কি বলছে, ইনফরমেশন টেকনোলজি স্পেশালি ইন্টারনেট টেকনোলজিস provides tools to help us collaborate by communicating ideas, sharing resources, and coordinate our cooperative work effort. The goal of enterprise collaboration system is to enable us to work together more easily and effectively by helping us to communicate, sharing information with each other, coordinate, organize our individual work efforts and use of resources, collaborate, work together cooperatively on joint projects and assignments. এই হলো এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেমের ইফেক্টিভনেস, কার্যকারিতা কেমনে কি করে। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কারো কোনো প্রশ্ন আছে বলেন, শেষ হয় নাই, আরো অনেক আছে। জি, একটু পরে মাগরিবের আজান হবে, শেষ করে দিই। এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেমের অনেকগুলো মেথড আছে, যেমন ইলেকট্রনিক কমিউনিকেশন টুলস, ইলেকট্রনিক কনফারেন্সিং টুলস এন্ড কোলাবোরেশন ওয়ার্ক ম্যানেজমেন্ট টুলস। এটা পড়া লাগবে না, আপনারা পড়ে নিয়ে আমি সিনপসিস পাঠিয়ে দেবো। এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেমস, কোলাবোরেশন ওয়ার্ক ম্যানেজমেন্ট, এটাও লাগবে না। এইবার আসেন ফাংশনাল বিজনেস সিস্টেম। ফাংশনাল বিজনেস সিস্টেম আমরা কি বুঝি একটু পড়ি। Functional business systems are a variety of types of information systems, transaction processing, management information, decision support, and so on, that support the business functions of accounting, finance, marketing, operations management, and human resource management. The following figure illustrates how information systems can be grouped into a business function categories.
Thus, information systems in these sections will be analyzed according to the business function they support by looking at a few key examples in each functional area. These should give you an appreciation of the variety of functional business systems that both small and large business firms may use. কিছু বুঝতে পারছেন? এই স্লাইডটা সামনে যেটা আছে দেখতে পাচ্ছেন? জি স্যার। না, আমি বলছি আপনারা একটু মানে ঝিমায়ে যাচ্ছেন নাকি? ক্লোজ করবো আজকে? না স্যার, কন্টিনিউ করেন। নামাজ পর্যন্ত কন্টিনিউ করি, হ্যাঁ, মাগরিব পর্যন্ত। ফাংশনাল বিজনেস সিস্টেম, এই যে ফাংশনাল বিজনেস সিস্টেম, আমরা প্রথম যে স্লাইডটা ছিল সেখানে আমরা বলেছিলাম ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। ফাংশনাল শব্দটার অর্থ মিন করে একটা অর্গানাইজেশনের অনেকগুলো ফাংশনাল এরিয়া থাকে, প্রফিট সেন্টার থাকে, কস্ট সেন্টার থাকে, অনেকগুলো ডিপার্টমেন্ট ফাংশন পারফর্ম করে। এইগুলাকে বলছি আমরা বিজনেসের ফাংশনাল বিজনেস সিস্টেম বা ফাংশনাল এরিয়া অফ এ বিজনেস। এই প্রত্যেকটা ফাংশনাল এরিয়াতে প্রত্যেকটা সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি। আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যার দিয়ে অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, হিউম্যান এটা কি করি? না, আমরা বিজনেসের প্রত্যেকটা বিজনেসের যতগুলো ফাংশনাল এরিয়া থাকে, যেখানে যেখানে ফাংশনাল সিস্টেম বা অপারেশন গুলোকে ক্যাপচার করা যায়, সেই সেই জায়গাগুলোতে আমরা ফাংশনাল বিজনেস সিস্টেম ব্যবহার করে থাকি। অর্থাৎ অ্যাকাউন্টিং একটা ফাংশনাল এরিয়া, ফাইন্যান্স একটা ফাংশনাল এরিয়া, মার্কেটিং একটা ফাংশনাল এরিয়া, সেলস একটা ফাংশনাল এরিয়া। খেয়াল করবেন, মার্কেটিং এবং সেলস কিন্তু এক জিনিস না। অপারেশনস ম্যানেজমেন্ট একটা ফাংশনাল এরিয়া, এইচসিএম একটা ফাংশনাল এরিয়া, ইঞ্জিনিয়ারিং একটা ফাংশনাল এরিয়া, প্ল্যানিং একটা ফাংশনাল এরিয়া, লট অফ থাউজেন্ডস অফ ফাংশনাল এরিয়াস ইন এ বিজনেস। এগুলোর জন্য আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা মেজর ফাংশনাল এরিয়ার জন্য সফটওয়্যার ব্যবহার করে থাকি। আসেন দেখি আমরা কি কি ব্যবহার করি। এই যে একটা বিজনেসের কি ফাংশনাল এরিয়া, মেজর ফাংশনাল এরিয়া কোনগুলো? ওয়ান ইজ মার্কেটিং, then human resource management, then finance, then accounting, then production operations। এগুলোর মধ্যে আবার ভাগ আছে, যেমন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম, ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং এটা আরেকটা পার্ট, সেলস ফোর্স অটোমেশন আরেকটা পার্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের 8টা ভাগ আছে, এখানে অনেক কম দেখানো হয়েছে, এখানে জাস্ট আপনাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে। 8টাই যদি আপনারা জানতে চান আমি 8টাই বলে দিব। এখানে 3টা দেখানো হয়েছে, কি কি? One is compensation analysis, then employee skill inventory, then personal recruitment forecasting। এবার ফাইন্যান্সের মধ্যে অনেকগুলো ভাগ আছে। ফাইন্যান্সের মধ্যে কি আছে? ক্যাশ ম্যানেজমেন্ট, ক্রেডিট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ক্যাপিটাল বাজেটিং, ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং। এটা হলো ফাইন্যান্সিয়াল যে ফাংশনাল এরিয়া বা সেটার মধ্যে। অ্যাকাউন্টিং এর মধ্যে দেখেন অর্ডার প্রসেসিং, ইনভেন্টরি কন্ট্রোল, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, পেরোল, জেনারেল লেজার অ্যাকাউন্টিং মডিউলের মধ্যে। প্রোডাকশনের মধ্যে আছে ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং, ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন সিস্টেম, প্রসেস কন্ট্রোল। অল টুগেদার আর দ্য ফাংশনাল বিজনেস সিস্টেম। এই সবগুলোর মধ্যে যখন আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মার্কেটিং, প্রোডাকশন, অ্যাকাউন্টিং এর মধ্যে সেপারেট সফটওয়্যার আমরা ব্যবহার করব, ওই সবগুলো সফটওয়্যার কি আমরা বলবো? ফাংশনাল বিজনেস সিস্টেম, ফাংশনাল বিজনেস সফটওয়্যার, ফাংশনাল বিজনেস অ্যাপ্লিকেশন। এটা হলো ফাংশনাল বিজনেস সিস্টেম। আজকে আর কন্টিনিউ করব না, আমি নেক্সট ক্লাসে শেষ করে আপনাদেরকে সিনপসিস দিয়ে দেব। আজকে সিনপসিস কি পেয়েছেন আপনারা লাস্ট ক্লাসেরটা? ইয়েস স্যার, পেয়েছি। ওকে, স্টাডি করেন, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানায়, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে জেন্টলম্যান, স্যার। ওকে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।